হোয়াট ইজ দ্য সিনারিও রাইট নাও আপনারা মনে করেন? এই মুহূর্তে মানুষ তৃণমূল কংগ্রেসের উপর অত্যন্ত বীতশ্রদ্ধ, তো স্বাভাবিকভাবে বিজেপির কাছে মানুষের এক্সপেকটেশন খুব হাই। বিজেপির কি ভিউ পয়েন্ট এই আমাদের মাইনরিটিদের নিয়ে? মুয়াজ্জিমকে ভাতা দেয়া হচ্ছে, মৌলানাদেরকে ভাতা দেয়া হচ্ছে, কেন? সবার জন্য তো নয়। যে লোকগুলো তৃণমূলের হয়ে আপনাদের মত অনুযায়ী দুর্নীতি করছে, হুমকি দিচ্ছে, তারা যদি এবার বিজেপিতে এসে আবার সেই একই কাজ করতে যায়, এই বেনজল ঢোকানোটা আটকাবেন কি করে? এটিও খুব ভালো প্রশ্ন, এর উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। তাহলে বিজেপি হিসাবে এই ভাতা নিয়ে আপনাদের মতামত বা পলিসিটা কি? আমরা ভাতা দেওয়ার বিরোধী নই, আমরা শুধু ভাতা দেওয়ার বিরোধী। তিনি একজন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিন, তার জব কোথায় হবে? তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি ইডি সিবিআই মারফত ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতাদের হেনস্থা করার চেষ্টা করছে। তৃণমূলের পক্ষ থেকে একটা কথা বারবার বলা হয় যে বিজেপি হচ্ছে অবাঙালি এবং হিন্দি ভাষীদের পার্টি। সেকুলারিজম, প্লুরালিজম এই শব্দ ততক্ষণই থাকবে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত হিন্দুরা যতদিন মেজরিটি থাকবে। যেখানে নেই সেখানে দেখুন কমিউনিজম নেই, প্লুরালিজম নেই, সেকুলারিজমও নেই। আমরা যাকে টিভিতে দেখি সেই নরেন্দ্র মোদী মানুষটিকে সামনে থেকে দেখেছেন, কি এমন দেখলেন মানুষটার মধ্যে যে এই স্তরে একটা লোক নিজেকে নিয়ে যেতে পারল? আপনি যদি নতুন আইডিয়া নিয়ে যান, উনি অনেকক্ষণ ধরে শোনেন, এইটা হচ্ছে ওনার বিরাট বড় গুণ। আর দেশের প্রতি, নিজের কাজের প্রতি অকৃত্রিম নিষ্ঠা। বিজেপি যে ইজমটা নিয়ে চলে, এই ইজম নিয়ে ক্ষমতায় আসা সম্ভব? পরিবর্তনের সময় এসে গেছে, মানুষ তৈরি আছে এবং মানুষ বিজেপির সরকার গঠন করবে এবং আমার বিশ্বাস সেটা 26-এই হবে। নমস্কার। আজকে আমাদের যিনি অতিথি তাকে আপনারা চেনেন, ইন্ট্রোতে দেখে নিয়েছেন, কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা বলছি। সেটা হচ্ছে আমরা কথা বলবো তিনি একজন শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে শিক্ষা ব্যবস্থাকে কোথায় দেখতে চান সেটা নিয়ে। আমরা কথা বলবো তিনি একজন বিজেপি নেতা হিসাবে রাজ্যকে কিভাবে দেখেন সেটার ওপর। আর আমরা কথা বলবো মানুষটা কেমন সেটার ওপর। বহু পরিচিত নাম বাংলা পডকাস্টে কিংবা বাংলার ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতে এই ধরনের মানুষদের উপস্থিতির সংখ্যা খুব কম। আমরা চেষ্টা করছি এনাদেরকে এনে মেইনস্ট্রিম মিডিয়ার বাইরেও আপনাদেরকে একটা সুযোগ দেওয়ার, যে তাদেরকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। আজকের অতিথি কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী এবং অবশ্যই সাংসদ, বিজেপি একজন নেতা, ডক্টর সুকান্ত মজুমদার। তবে এপিসোড শুরু করার আগে আমি ধন্যবাদ জানাবো আজকের আমাদের এপিসোড স্পন্সর যারা করেছে, বিরিয়ানিজমকে। বিরিয়ানিজম একটি ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড, আপনারা অনেকেই জানেন। শ্রীরামপুরের মাহেশের এদের ফার্স্ট আউটলেটটি ছিল। বর্তমানে শ্রীরামপুরের বিপিডি স্ট্রিটে একটি বিরাট আউটলেট খুলতে চলেছে। আপনারা যারা বিরিয়ানি লাভার ডেফিনেটলি ভিজিট করে যাবেন। ডেসক্রিপশানে আমি লোকেশন এবং ফোন নাম্বারটা বিরিয়ানিজমে দিয়ে দিলাম। চলুন সুকান্ত বাবুর থেকে বেশ কিছু গল্প শোনা যাক তারই মুখ থেকে। কেমন আছেন? প্রথম প্রশ্ন আমার এটাই থাকবে আপনার কাছে, এত ব্যস্ততার মধ্যে। দেখুন, আমি সবসময় খুব ভালো থাকার চেষ্টা করি, ভালো আছি। মানুষের জীবনে সবথেকে আমার মনে হয় বড় অ্যাচিভমেন্ট হচ্ছে ভালো থাকা, ভালো রাখা। এই দুটো হলে পরেই আর কোনো বেশি কিছুর প্রয়োজন পড়ে না। তো আমি সবসময় ভালো থাকি। আপনার রাজনৈতিক জীবন বলুন বা একজন দায়িত্বপ্রাপ্ত সাংসদ কিংবা মন্ত্রী হিসাবেই বলুন, আপনার কি মনে হয় যে জনগণের ভোট পাওয়ার পরে একজন নেতার যে সরকারি পদ বা মন্ত্রিত্ব পাওয়ার পরে প্রাথমিক কোন কোন দিকগুলোতে লক্ষ্য রাখা উচিত? সেটা আপনি এডুকেশন স্টেট অফ মিনিস্টার হতে পারেন বা যে কোনো ডিপার্টমেন্ট হতে পারেন। প্রাথমিক আপনার কি মনে হয় কোন দিকগুলো লক্ষ্য রাখা? দেখুন, জনপ্রতিনিধি বা যিনি জনপ্রতিনিধি নন কিন্তু পলিটিক্স বা রাজনীতিতে আছেন, তাদের মধ্যে যে প্রথম গুণটা থাকা দরকার বা জনগণের জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে পেশেন্ট হিয়ারিং, মানে শান্তিপূর্ণভাবে শোনার ক্ষমতা।
আমাদের কি হয়, আমরা যখন কোনো একটি জায়গায় যাই, কোনো একটি পদে যাই, তখন আমাদের মনে হয় আমরা নতুন জিনিস জানি, সংবিধান জানি। জেনারেলি তো সাধারণ পাবলিক সংবিধান জানে না। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, কেউ WBCS এর কোচিং নিচ্ছেন, IAS এর কোচিং নিচ্ছেন, তাদের জন্য আলাদা। কিন্তু সাধারণ মানুষ কিন্তু সংবিধান বোঝে না, কার কি কাজ বোঝে না। তো স্বাভাবিকভাবে আমাদের যেটা আমরা ল্যাক করি, যে একজন সাধারণ মানুষ এসে বলছে আমার বাড়ির পাশের ড্রেনটা পরিষ্কার হচ্ছে না, দাদা একটু দেখুন, বা স্যার একটু দেখুন। আমি জানি যে আমি একজন সাংসদ হিসেবে সেটা আমার কাজ না, বা আমি করতেও পারবো না। কিন্তু আমাদের কি হয়, আমাদের মধ্যে তখন একটা তাচ্ছিল্য ভাব চলে আসে, আরে ও এই কথাটা বলছে, যে এটা জানেই না। এই জায়গা থেকে বাঁচা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। যে জনপ্রতিনিধি হয়ে, সে মন্ত্রী হোক বা মন্ত্রী না, এগুলো তো টেম্পোরারি অলংকার, সাময়িকভাবে আছে। তো স্বাভাবিকভাবে মেন যে কাজটা দরকার সেটা হচ্ছে পেশেন্ট হিয়ারিং, মানে জনগণের কথা শোনা এবং সেটাকে খুব গুরুত্ব সহকারে শোনা, যাতে তার মনে হয় যে প্রবলেমটা আমি আমার জনপ্রতিনিধির কাছে আমি ঠিকমতো বলতে পেরেছি। এক্স্যাক্টলি। এরপরে আমি যেটা প্রাথমিক দিকে আসব, সেটা হচ্ছে যে আপনি বিগত বেশ কয়েকটা বছর রাজ্য সভাপতি হিসেবে কাটিয়েছেন পশ্চিমবঙ্গে, প্রায় 3.5-4 বছর। 3.5-4 বছর পলিটিক্যাল সিচুয়েশনটাকে খুব কাছ থেকে দেখেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন। আপনাকে যদি আমি বলি যে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সিনারিও নিয়ে আপনাদের দিক থেকে বা ব্যক্তিগতভাবে আপনার দিক থেকে মতামতটা এই মুহূর্তে কি? হোয়াট ইজ দ্য সিনারিও রাইট নাও আপনারা মনে করেন? পলিটিক্যাল সিনারিও যদি বলি, যে এই মুহূর্তে মানুষ তৃণমূল কংগ্রেসের উপর অত্যন্ত বীতশ্রদ্ধ, তারা অল্টারনেটিভ খুঁজছে, এবং সেক্ষেত্রে যেহেতু আমরা প্রধান বিরোধী দল, অন্যদের কোনো সিট এই মুহূর্তে বিধানসভায় নেই, কংগ্রেসের একজন ছিলেন, তিনিও তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। তো স্বাভাবিকভাবে বিজেপির কাছে মানুষের এক্সপেকটেশন খুব হাই, এবং বরাবর বিজেপির কাছে মানুষের এক্সপেকটেশন খুব হাই। আমরা দেখেছি, আমরা নরেন্দ্র মোদীর আমলে ইউনিভার্সিটি থেকে শুরু করে, IIT থেকে শুরু করে সব সংখ্যাগুলো যদি দেখি না, যে 2014 সালের আগে আমরা কি ছিলাম, সেখান থেকে এখন কি কোন জায়গায় পৌঁছেছি, বা কমসে কম আমরা যদি অর্থনীতির দিক থেকে দেখি, যখন 2014 সালে আমাদের প্রথম সরকার আসে বা আদরণীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী, তখন ভারতবর্ষের অর্থনীতিকে ফ্র্যাজাইল 5 বলা হতো। পৃথিবীতে 5টি দেশের অর্থনীতি ভঙ্গুর অর্থনীতি বলা হতো, অর্থাৎ এনি টাইম দে ক্যান কোল্যাপস, যে কোনো সময় সেটা ভেঙে যেতে পারে বা ধসে যেতে পারে। বর্তমান পজিশন তো আপনারাই জানেন, যে জিডিপির নিরিখে নরেন্দ্র মোদীজি সেখান থেকে স্টার্ট করেছিলেন, বা আমাদের সরকার সেখান থেকে স্টার্ট করেছিল। এই মুহূর্তে আমরা জাপানকে টপকে গেছি। তো আমার বিশ্বাস আগামী দিনে আমরা পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব। এবং রিসেন্টলি খুব ইন্টারেস্টিং একটা জিনিস, একটা রিপোর্ট এসছে, মাননীয় প্রধানমন্ত্রী তার লাস্ট যে গত রবিবার যে মন কি বাত হলো, সেই মন কি বাতেও উল্লেখ করেছেন যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, এটা একটি ইন্টারন্যাশনাল বডি, আমার কথাতেও চলবে না, তোমার কথাতেও চলবে না, বা অন্য কোনো রাজনৈতিক দলের কথাতেও চলবে না। তাদের রিপোর্ট বলছে যে ভারতবর্ষে প্রায় 90 কোটি মানুষ, মানে প্রায় 64% মানুষ কোনো না কোনো সরকারি সহায়তা বা সোশ্যাল বেনিফিশিয়ারির যে ব্যাপারটা থাকে, অর্থাৎ কোনো না কোনো সামাজিক সুরক্ষা, আমাদের জনগণকে প্রায় 90 কোটি মানুষ কোনো না কোনো সামাজিক সুরক্ষার মধ্যে আছে। এটা একটা বিরাট বড় ব্যাপার বলে আমার মনে হয়। আমরা বিগত দিনে গ্রস এনরোলমেন্ট রেশিও যেটাকে বলি এডুকেশনের ক্ষেত্রে, এটা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং এবং খুব আমি বলবো খুব একটা ভালো দিক। মেয়েদের গ্রস এনরোলমেন্ট রেশিও যে বৃদ্ধি পেয়েছে 30%-এর উপরে, প্রায় ছেলেদের থেকে বেশি। এটা একটা এডুকেশন সিস্টেম অফ দ্য হোল কান্ট্রি, গোটা দেশের, শুধু আমি কেন্দ্র সরকারের কথা বলছি না, সমগ্র দেশের সমস্ত রাজ্য সরকারের তাদের শিক্ষা দপ্তর, আমাদের ভারত সরকারের শিক্ষা দপ্তর, সব মিলে এটা একটা বেটার অ্যাচিভমেন্ট। আমি মনে করি ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। তো এই যে বিষয়গুলো, এই পরিবর্তনগুলো আসছে নরেন্দ্র মোদীর সরকারের উপর, নরেন্দ্র মোদীর পার্টির উপর ভরসা আছে। আমার বিশ্বাস যে একটা সময় আসে না যে বাচ্চা ভূমিষ্ঠ হবে এবং তার লেবার পেন উঠছে। আমার মনে হয় যে কোনো সময় সেই বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, যে কোনো সময় তার ভূমিষ্ঠ বা তার সরকার, নতুন সরকার, যে সরকার বাংলাকে আবার সেই আগের জায়গায় নিয়ে যাবে, যে বাংলার একসময় সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন থাকতো ভারতবর্ষের অর্থনীতিতে। আমরা রিসেন্ট ইয়ারে যখন বামফ্রন্টের 34 বছরও ছিল, তখন শিল্পে আমরা পিছিয়েছি, কিন্তু আমরা
কৃষিতে কিছুটা হলো জায়গাটা ধরে রাখতে পেরেছিলাম। এখন আমরা ধান উৎপাদনেও পিছিয়ে গেছি, ভারতবর্ষের 1 নম্বর আর নেই। যে এই যে পশ্চিমবঙ্গের পশ্চাৎগমতা, সবসময় পশ্চাৎ দিকে গমন হচ্ছে আমাদের, পশ্চাৎগমনতা, সেটা আমার মনে হয় পরিবর্তনের সময় এসে গেছে। মানুষ তৈরি আছে, মানুষের সামনে আমাদের ঠিক সেই রূপটা দিতে হবে, সেই চিত্রটা দেখাতে হবে। যখন মানুষ থ্রেশহোল্ড লেভেল যে বলে, সেই থ্রেশহোল্ড লেভেলে পৌঁছে যাবে এবং মানুষ বিজেপির সরকার গঠন করবে, এবং আমার বিশ্বাস সেটা 26-এই হবে। একদমই তাই। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের কথা বললেন, যেখান থেকে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে সেখান থেকে মানুষ সহায়তা পাচ্ছে এবং আমাদের মতো একটি দরিদ্র দেশে সেটা খুব দরকার। অথচ অনেক সময় দেখা গেছে যে আপনাদের সরকার, মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলুন বা রাজ্যে বিরোধী দল হিসাবেই বলুন, পশ্চিমবঙ্গ সরকারের যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা ইত্যাদি, সেগুলোর এই ভাতাগুলোর সমালোচনা করা হচ্ছে। তাহলে বিজেপি হিসাবে বা রাজ্য বিজেপির তরফ থেকে এই ভাতা নিয়ে বা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম নিয়ে আপনাদের মতামত বা পলিসিটা কি? প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা এই জায়গায় পলিসিগত দিক থেকে তৃণমূল কংগ্রেসের সাথে কোথায় ডিফার করছেন? গুড কোশ্চেন। আমি বলবো খুব ভালো প্রশ্ন এটি, এবং আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমরা ভাতা দেওয়ার বিরোধী নই, আমরা শুধু ভাতা দেওয়ার বিরোধী। আপনি একটি ছেলেকে বা একটি মেয়েকে আপনি কোনো একটা ভাতা দিচ্ছেন, আমাদের সব সরকাররা দেয়, এরকম না যে পশ্চিমবঙ্গ প্রথম দিচ্ছে। প্রথম ভারতবর্ষে মেয়েদের বা মহিলাদের টাকা দেয়া বা একটা সোশ্যাল বেনিফিশিয়ারি স্কিমের মধ্যে আনা, সেটা শুরু হয়েছে মধ্যপ্রদেশে, লাডলি বেহেনা প্রকল্প। আগে অন্য নাম ছিল, পরবর্তী সময় লাডলি বেহেনা প্রকল্প হয়েছে। তো স্বাভাবিকভাবে এই সোশ্যাল, আমাদের মতো দেশে এই সোশ্যাল যে বেনিফিশিয়ারি বানানো, সোশ্যাল প্রোটেকশন আমি বলবো, এই প্রোটেকশন আমাদের মহিলাদের হোক বা সমাজের দুর্বলতর যে সমস্ত ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আপনি একজন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিন, বিজেপি এলে তো আমরা দেবো শুধু নয়, আরও বাড়াবো, আমরা বলেছি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে আনবো। কিন্তু তার সাথে সাথে সেই মহিলা, সে যদি বাচ্চা মেয়ে হয়, 18 বছর পার হয়ে গেছে, আপনি তাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু তার জব কোথায় হবে? আচ্ছা ধরুন তিনি মধ্যবয়সী একজন মহিলা, 45-55, তার তো ছেলে বড় হয়ে গেছে, ছেলের বয়স 20 বছর 22 বছর, সে চাকরি কোথায় পাবে? তার প্ল্যানিং কোথায়? তার পরিকল্পনা কোথায়? আপনি তো যথেষ্ট ওয়াকিবহাল মানুষ, পডকাস্ট, সামাজিক মাধ্যম, আপনি জানেন যে আগামী 20 বছর পর পশ্চিমবঙ্গ সরকার, যে সরকারই থাকুক, আমি পলিটিক্যাল জায়গায় যাচ্ছি না, আমাদের পশ্চিমবঙ্গের প্ল্যান কি? কোথায় যাব আমরা 20 বছর পর? আমাদের যুব সমাজ কি করবে? প্রত্যেকটি দেশ, এই যে নীতি আয়োগের বৈঠক হয়, প্ল্যানিং কমিশন আগে ছিল, এখন নীতি আয়োগে কি কাজ করে? এই প্ল্যানিংগুলো তৈরি হয় যে আগামী দিনে আমরা কোথায় যাব। সেরকম রাজ্যেরও একটি পরিকল্পনা প্রয়োজন, ভিশন দরকার, এবং সেই ভিশনকে মিশন হিসেবে কাজ করার জন্য লোক দরকার। আমাদের এখানে খেউর চলছে এখন, আগে যেমন খেউর বলতো, যে কবিগান হতো, হ্যাঁ, তো সেই খেউরের মতো অবস্থা। আমি এই করেছি, তোমরা এই করনি, আমরা এই করতে চাই, বাংলাকে অমুক জায়গায় পৌঁছতে চাই, বাংলা আগামী দিন বাংলা লন্ডন হয়ে যাবে, কলকাতা লন্ডন হয়ে যাবে, বললে লন্ডন হবে না। মাঝে মাঝে আফগানিস্তানের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে ধর্মের কারণে, যেটা কলকাতাতে একসময় 1946-এ আমরা দেখেছিলাম, 47-এ দেখেছিলাম, তারপরে আর দেখিনি, বা দেখলেও আমরা খুব সীমিত জায়গায় দেখেছি। বাংলার সংস্কৃতি এরকম ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা হচ্ছে, এবং এই জায়গা থেকে, এই খেউরের রাজনীতি থেকে, পারস্পরিক জায়গা থেকে বেরিয়ে এসে, দোষারোপ গালিগালাজ থেকে বেরিয়ে এসে, আমার মনে হয় শাসক দলের উচিত যে আগামী 20 বছর, 30 বছর, 50 বছর পর বাংলা কোথায় যাবে তার একটা ফিউচার প্ল্যান বাংলার মানুষের সামনে নিয়ে আসা প্রয়োজন। যদি নিয়ে আসতে আমরা না পারি, সরকার হয়তো পরিবর্তন হবে, কিন্তু ফিউচার প্ল্যান কোনো পরিবর্তিত হয় না। হ্যাঁ, নীতি এদিকে ওদিকে হতে হয়, অদল বদল হতে পারে, কিন্তু আমাদের ফিউচার প্ল্যান তো থাকবে। আমাদের কেন্দ্র সরকারে যে পার্টিরই সরকার থাক, যে আমরা এতদিনে এতগুলি যুদ্ধ বিমান কিনবো, তার একটা প্ল্যানিং আছে। আমাদের সরকার এলেও কিনবে, বাই চান্স যদি অন্যদের সরকার আসে তারাও কেনার চেষ্টা করবে, কিছুটা পারবে কিছুটা পারবে না, সেটা আলাদা বিষয়। মানে একটা খুব মন থেকে প্রশ্ন আসছে যে ধরুন আপনি যেটা বলছেন এটা তো একটা খুব ভিশনারি এবং খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আপনি কি মনে করেন যে এই ইস্যুগুলো নিয়ে যখন বিরোধী হিসাবে বিজেপি ভোটে যাবে 2026-এ,
এই ইস্যুগুলো সাধারণত ভোটের আগে উঠে কিন্তু আসে না ইন জেনারেল। বিভিন্ন তার ইস্যু রয়েছে, সেটা সরকারি দল হোক বা বিরোধী দল হোক। কিন্তু আপনি কি মনে করেন যে কবে এই ইস্যুগুলো ভোটে উঠে আসবে, যে আমার একটা ভিশন 2050 হবে বা ভিশন 2040 হবে, বা আমিও কখনো বিজেপির তরফ থেকে একটা ভিশন 2040 করে বিরোধী দল আমরা ক্ষমতা এলে এইগুলো হবে, এটা পরিষ্কার হিসেবে পাইনি। হয়তো আছে, ইন জেনারেল যেগুলো নিয়ে কথা হয় সেটা আলাদা। দেখুন, এর জন্য আমি বলবো এটা আমার বাঙালির তথা বাংলার দুর্ভাগ্য যে বাংলাতে বিগত সরকারের যে পরিবর্তনগুলো হয়েছে প্রত্যেকটি পরিবর্তন নেগেটিভ ভোটে হয়েছে। সিপিএমকে পছন্দ না, সেজন্য আমি তৃণমূলকে ভোট দেবো। 11 সালে যদি আপনি নির্বাচন দেখেন, এই আঙ্গিকে নির্বাচন হচ্ছে। এখনও যে বিজেপি 2,28,00,000 বা 2,30,00,000 ভোট পেয়েছে বা পাচ্ছে, অ্যারাউন্ড 38%, এটাও নেগেটিভ ভোটিং হচ্ছে। আমার তৃণমূলকে পছন্দ না, তৃণমূলের এটা পছন্দ না, আমি সেই জন্য বিজেপিকে ভোট দিচ্ছি। এটা দুর্ভাগ্যের বিষয়। আমি মনে করি বিজেপির প্ল্যান গতবারও ছিল, এবার আমরা অনেক আগে এই প্ল্যানটা, যাকে আমরা সংকল্পপত্র বলি, যে আমাদের প্ল্যানিং কি, আমরা কি করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 24 নির্বাচনের আগে সংকল্পপত্র পেশ করেছিলেন, সেই রকম বিজেপি এবারও ওই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের ওই প্ল্যানটা কিন্তু খুব প্রমিনেন্টভাবে চোখে এসেছিল। আমরা ওই যে বললাম না, এই ভারতবর্ষের রাজনীতি অন্যরকম, পশ্চিমবঙ্গের রাজনীতিটা দুর্ভাগ্যবশত এরকম পরিবর্তন হয়ে গেছে। এক সময় নকশাল আন্দোলন, বাম থাকা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানছি না, মানবো না, এই যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো ট্যাবু হয়ে গেছে। ট্যাবু কি? রাস্তায় সাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়িওয়ালা যদি সাইকেলকে মারে, পাবলিক গাড়িওয়ালাকেই পেটাবে, ড্রাইভারকে পেটাবে, কারণ ও হচ্ছে বুর্জুয়া শ্রেণীর লোক। এই যে মানসিকতায় ঢুকে গেছে, মানে হয়তো দোষ সাইকেল যে চালাচ্ছে তার হতে পারে, কিন্তু পেটাবে হচ্ছে ওই গাড়ির লোককে। সে বুঝবে না যে গাড়ির ড্রাইভারটা হয়তো ভাড়ায় কাজ করে, সেখানে সে এমপ্লয়ি, সে গাড়ির মালিক না। এই যে বেশ কিছু বাঙালির মনে ঢুকিয়ে দেওয়া যে ব্যবসা করা মানে একটা খুব খারাপ জিনিস। আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, মানে আমাদের ল্যাঙ্গুয়েজে, কমন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, তুমি রাজনীতি নিয়ে ব্যবসা করছো। আর এই বাঙালি একসময় সপ্তডিঙা ভাসিয়ে 4 সদাগরের গল্পে আমরা শুনেছি বাণিজ্য করতে যেত, বাণিজ্যে বসতে লক্ষ্মী আমরা বলতাম। সব থেকে ধনাঢ্য জায়গা আমাদের এখানকার মসলিন জাহাজে বোঝাই করে আমাদের ইয়েরা হ্যাঁ, দ্বারকানাথ ঠাকুর এখান থেকে লন্ডনে তার বড় বড় জাহাজ যেত দ্বারকানাথ ঠাকুরের, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের। এই যে বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্যটা বাংলা ভুলে গেছে। এবং আমি খুব, এটা আমার হাইপোথিসিস, আমি এটাতে বিশ্বাস করি এবং এবং বলিও সব জায়গায়, বাঙালি যতদিন জাতীয়তাবাদী ছিল ততদিন বাঙালির গ্রাফ যদি দেখি আমরা ঊর্ধ্বমুখী। বাঙালি যবে থেকে জাতীয়, কারণ বাংলা কিন্তু জাতীয়তাবাদের মাতৃভূমি, একদমই ক্রেডেল। আমি যদি বলি, মানে স্বাধীনতা আন্দোলনের একদম রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে রাষ্ট্রপতি তো এখানে, একবার বিদায় দে মা, ঘুরে আসি, এত বড় কথা বলা সাহস কে দেখিয়েছে ভারতবর্ষে? বাঙালি দেখিয়েছে। আর তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই সাহস ইংরেজ সাহেবকে ভারতীয় সংস্কৃতি নিয়ে বাজে কথা বলার জন্য তার গায়ে হাত দেয়া, এই সাহস বাঙালি ছাড়া কেউ দেখাতে পারেনি। তো বাঙালি যতদিন জাতীয়তাবাদী ছিল, বাংলার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। যবে থেকে বাংলা জাতীয়তাবাদকে ভুলেছে এবং নিজের জাতীয়তাবাদকে ছেড়ে অন্য রাষ্ট্রের বা অন্য রাষ্ট্রের কারো দেয়া অন্য কোনো তত্ত্বের, যাকে কমিউনিজম বলে, তবে থেকে বাঙালির গ্রাফ এইভাবে নামছে, এখনও নামছে। সিপিএম চলে গেছে বা বামপন্থীরা চলে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হয়তো এসেছে, কোনো পরিবর্তন হয়নি, জাতীয়তাবাদের লক্ষণ দেখায়। বাঙালিকে আবার জাতীয়তাবাদী হতে হবে এবং বাঙালি হচ্ছেও, এবং সেই জায়গায় বাঙালির আবার প্রত্যাবর্তন ঘটবে, খোকাবাবুর প্রত্যাবর্তনের মতো। আপনি ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয় যে বিজেপি যে ইজমটা নিয়ে চলে, তাতে রাজনৈতিক বা ডেমোগ্রাফিক বাস্তবতা অনুযায়ী পশ্চিমবঙ্গে এই ইজম নিয়ে ক্ষমতায় আসা সম্ভব? অবশ্যই সম্ভব। আর যদি আমি হোল ন্যাশনাল কনটেক্সট হিসাবে বিচার করি, কারণ আমাদের তো একটা এত বড় রাষ্ট্র, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের ইজম, তো এই মুহূর্তে বঙ্গ বিজেপি কি থট প্রসেস নিয়ে এগোচ্ছে? দেখুন, বঙ্গ বিজেপি আমাদের, যেহেতু বঙ্গ বিজেপি তো আলাদা কোনো পার্ট নয়, অবভিয়াসলি আমাদের একটা সর্বভারতীয় দল, সর্বভারতীয় আইডিওলজি আছে,
যে আইডিওলজি, বিজেপি পঞ্চনিষ্ঠার উপর প্রতিষ্ঠিত। আপনি যেদিকে ডেমোগ্রাফি যে ইন্ডিকেশন করতে চাইছেন, দেখুন বিজেপির পঞ্চনিষ্ঠার মধ্যে একটি নিষ্ঠা হচ্ছে সর্বধর্ম সমভাব। এটাকে আমরা প্রকৃত সেকুলারিজম বলি। আমাদের এখানে সেকুলারিজম বলে আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এখন অনেকটা পরিবর্তন হয়েছে। এই ধরনের মানসিকতা চাপিয়ে দেওয়া হয়েছিল, শেখানো হয়েছিল যে রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টি হতে পারে, সেটা সেকুলারিজম। কিন্তু যদি দীপাবলির পার্টি হয় সেটা সেকুলারিজম না। কেউ নিজের ধর্মকে বলতেই পারে, হ্যাঁ, কেউ অন্য ধর্মে বিশ্বাস করতে পারে, সে বলতে পারে আমি ইসলাম ধর্মাবলম্বী, দ্যাট ইজ হিজ রাইট অর হার রাইট। সেই রকম কেউ হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু শব্দটা বললে কেমন যেন একটা আষ্টে গন্ধ, মানে সেকুলার ভাবটা বুঝি নষ্ট হয়ে গেল, এরকম একটা পুজো ঘরে যেমন ঠাকুর আমিষ ঢুকে গেলে যেরকম হয়, সেই ধরনের একটা আমাদের মধ্যে এটা ট্যাবু বা একটা আমাদের লিগ্যাসিতে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন বাঙালি চেঞ্জ হয়েছে, এই বাঙালি কমন বাঙালি চিৎকার করে জয় শ্রীরাম বলছে। আমরা শিখিয়েছি, বিজেপি শিখিয়েছে। এটা বিজেপির নতুন কিছু না। আপনারা আমাদেরকে সবাইকে হিন্দুত্ববাদী বলে। আমাদের সবার একটা ভুল ধারণা আছে যে হিন্দুত্ব শব্দটা বুঝি মহারাষ্ট্রে তৈরি হয়েছিল। বীর সাভারকার তার অনেক বিস্তৃত লেখেন, কিন্তু হিন্দুত্ব শব্দ প্রথম বাংলাতে তৈরি হয়। আপনাদের হুগলি জেলার চন্দ্রনাথ বসু, আমি যদি খুব ভুল না করে থাকি, তিনি প্রথম হিন্দুত্ব শব্দ ব্যবহার করেন। আপনি গুগল করুন, পেয়ে যাবেন। বাংলায় তৈরি হিন্দুত্ব, প্রথম তার লেখা একটি বই, আমার বইয়ের নামটাই এই মুহূর্তে মনে নেই, মনে পড়লে আপনাকে জানিয়ে দেব। সেই বইয়ে তিনি হিন্দুত্ব শব্দ, হি ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম হিন্দুত্ব। হুগলির মানুষ ছিলেন চন্দ্র বসু, তো চন্দ্রনাথ বসু, আমি যদি খুব ভুল না করে থাকি। এবং তারপর সেখান থেকে বীর সাভারকার সেই শব্দ নিয়ে তার ব্যাখ্যা কি এই অনেক কিছু বলেন। তো বাঙালি বরাবর অন্যরকম ভেবেছে, গোটা ভারতকে বৌদ্ধিকভাবে বাংলা ক্যাপ্টেনের কাজ করেছে। বাংলা এখনও ইন্টেলেকচুয়াল ক্যাপ্টেন অফ দিস কান্ট্রি আমি বিলিভ করি। এবং বাঙালির বুদ্ধি, বাঙালির মতো হিউম্যান রিসোর্স ভারতবর্ষ কেন পৃথিবীতে দুর্লভ। এবং এই হিউম্যান রিসোর্স এই মুহূর্তে অব্যবহৃত থাকছে। আমি শুধু এই কথাটাই বলবো, অব্যবহৃত হয়ে আছে। আরও ভালো করে বেটারের ব্যবহার করা সম্ভব। এই যে হিউম্যান রিসোর্সের কথা আপনি বললেন, সেখানে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে ইন্ডেক্সটা হয়, বা এই ধরুন মানুষের জীবনযাত্রায় উন্নতি করার জন্য আপনার কি মনে হয় যে যদি এই সরকারের পরিবর্তন হয় এবং বিজেপি আসে বিরোধী সরকার হিসাবে, কোন কোন পয়েন্টগুলোতে পরিবর্তনের দরকার আছে? মানে ধরুন আপনি বললেন শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের বেশ কিছু যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের বেসিক রিকোয়ারমেন্ট, এবং আপনারা মনে করছেন যে এখানে এই সরকার ব্যর্থ হচ্ছে এই পয়েন্টে, সেগুলো আপনারা ঠিক করবেন। এই জায়গাগুলো কোনগুলো? দেখুন, বেসিক যে জায়গায় বাংলার গণ্ডগোল হয়ে গেছে বাংলার রাজনীতির সাথে, এবং সেটা আমি রাজনীতির ছাত্র হিসাবে আমি মনে করি যে তৃণমূল আমলে হয়েছে এরকম শুধু নয়। তৃণমূল তো 10-15 বছর কাছাকাছি একটা সরকার যাচ্ছে, তারা ফলো করেছে শুধুমাত্র। এটা মেন শুরু হচ্ছে লেফটের আমলে। সেটা হচ্ছে পলিটিসাইজেশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিসাইজেশন হওয়া উচিত না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমার সরকার আছে কেন্দ্রে, আমি তার ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী। আমি যদি চাই, ধরুন আপনার বাড়িতে কোনো একটি বাচ্চা আছে, ঠিক আছে, তাকে আপনি এখানে কোনো একটা কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করাতে চান, বা আমি আমার বাড়ির কাউকে করাতে চাই, আমার ক্ষমতা নেই ভর্তি করাতে পারবো। তার ক্রাইটেরিয়া বাধা আছে। আগে সাংসদদের 10টি করে কোটা থাকতো, মোদিজি এসে তুলে দিয়েছেন। এই যে পলিটিক্সকে অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে নিয়ে আসা। আমি মন্ত্রী, আমি চিঠি লিখে দেবো, তাও ভর্তি হবে না। 40 একটি ক্লাসের ধারণ ক্ষমতা। কোনো সময় ওই বিএসএফ আর্মি যারা ট্রান্সফার হয়ে আসে তাদের জন্য আলাদা সিট থাকে, তাদেরকে নিতে হয়। কিন্তু মন্ত্রী বলছে বলে কেউ চান্স পাবে হবে না। এই জায়গায় বাংলা ল্যাক করছে। আপনি পঞ্চায়েতে যান, পঞ্চায়েতে দেখবেন মারামারি। কেন পঞ্চায়েত ভোটে এত মারামারি হয়? কেন পঞ্চায়েত ভোটে মারামারি এই জন্য হয় যে আমি যদি পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে মারামারি করি, আমি পঞ্চায়েত থেকে বছরে 20 লক্ষ টাকার আমি রাস্তা তৈরি, এই ধরনের বিভিন্ন কাজ পাবো।
তো বেসিক প্রবলেম হচ্ছে রাজনীতি জীবিকার আধার হয়ে গেছে পশ্চিমবঙ্গে। পয়সা রোজগার করার জন্য রাজনীতি মানুষ নির্ভর হয়ে যাচ্ছে। ওই তুই বিজেপি করিস, তোকে এই কাজটা দেব না। এটা বাইরের স্টেটে নেই। বাইরের স্টেটে কন্ট্রাক্টর বা যে ডেভেলপার সে কারো না, সে বিজেপিরও, সে কংগ্রেসেরও, সে সবার। ওখানে সবাই বিট করছে, যে লোয়েস্ট পাচ্ছে সে, এবং দেখবেন এক জায়গায় এ পাচ্ছে, এক জায়গায় ও পাচ্ছে। বাংলায় রাজনীতি থেকে রোজগার এইটা বন্ধ করতে হবে। আর সেইটা বন্ধ করার বেস্ট উপায় হচ্ছে, মারপিট করে বন্ধ করা যাবে না, পুলিশ দিয়েও বন্ধ করা যাবে না, আপনাকে অল্টারনেটিভ রোজগারের ব্যবস্থা করতে হবে। তাহলে অল্টারনেটিভ রোজগার কোথা থেকে আসবে? একটাই উপায়, ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আচ্ছা, শিল্পায়ন। প্রথম কথা হচ্ছে আপনি শিল্পায়ন করুন, শিল্পায়নের দিকে, হ্যাঁ, বৃহৎ শিল্প, যাতে ম্যানুফ্যাকচারিং শিল্প যাকে বলে, যার মাধ্যমে আপনার জব ক্রিয়েশন হয়। আপনি জব ক্রিয়েশন যদি করতে হয়, ম্যানুফ্যাকচারিং ইউনিট লাগাতে হবে। সেই ধরনের শিল্পকে এখানে আনা, অ্যাট্রাক্ট করা। তখন দেখবেন ওই যারা মারামারি করছিল তারা ওখানে মারামারি করে কী লাভ? আমি কি একটা ভালো চাকরি করি, 20,000-25,000 টাকার চাকরি পাচ্ছি, আমি আসানসোলে পাচ্ছি, দুর্গাপুরে পাচ্ছি, শিল্প যদি থাকে আমার কাছে। এই জায়গাটায় পরিবর্তন করতে হবে। তার সাথে এই যে করাপশন অদ্ভুত ঢুকে গেছে বাঙালির কাছে। আগে বাঙালি সত্যি কথা বলতে পয়সার এতটা কদর করতো না। বাঙালির মধ্যে ছিল যে আমার পয়সা যদি থাকেও এটা দেখানো মনে হয় ঠিক গর্হিত একটা অপরাধ। হ্যাঁ, মানুষ হিসেবে কেমন করছি। বা বিয়ে বাড়িতেও দেখবেন সবাই একটা হয়তো পাড়ার বড় লোক, পাড়ার সবাইকে ডেকে খাওয়াচ্ছে, কিন্তু একটা জাঁকজমক করার যেটা অন্যান্য জাতিদের মধ্যে যেটা থাকতো। হ্যাঁ, যেমন আপনার মনে হয় নিশ্চয়ই দেখা আছে, বিকি ডোনার বলে একটা ফিল্ম আছে, সেই ফিল্মে পাঞ্জাবিদের বাঙালি সম্পর্কের ধারণা আর বাঙালিদের পাঞ্জাবিদের সম্পর্কের ধারণা, সেখানে একটা উল্লেখ আছে যে বাঙালিরা তারা সব কিছু একটা সাবমিসিভ ওয়েতে, আমাদের একটা কালচার ধীর স্থির এইভাবে বাঙালি করবে। এখন এটা পরিবর্তন হয়ে গেছে। বাঙালি পয়সার জন্য কাউকে সম্মান দেয়নি। বাঙালি সর্বত্যাগী বিবেকানন্দকেই তার ঘরের দেয়ালে টাঙিয়েছে। রামকৃষ্ণদেব, যিনি মানে অর্ধেক যার শরীরে কোনো আভূষণ থাকে না, একটা কাপড় এইভাবে ফেলা থাকে, তাকেই বাঙালি সম্মান করেছে। বাঙালি প্রণমানন্দজি মহারাজকে সম্মান করে তার ঘরের দেয়ালে ঠাঁই দিয়েছে। কোনো বাঙালি বিড়লা, টাটা হোক, আম্বানি, আদানি, এদের কাউকে কোনো দেয়ালের টাঙায়নি। বাঙালিকে তার মূল, প্রত্যেকটি জাতির একটা করে ইউএসপি থাকে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এটাকে চিতি বলেছেন। বাঙালির খুব কম পরিচয় আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সাথে। তিনি একাত্ম মানব দর্শন বলে একটি দর্শন দিয়ে গেছেন, যে পৃথিবী যখন দুই ভাগে বিভক্ত ছিল, ক্যাপিটালিস্ট, লেফটিস্ট বা মার্কসিস্ট ভিউ, আমাদের ভিউ কি? আমাদের ভিউ উনি দিয়ে গেছেন যে ভারতবর্ষের শাস্ত্র ঘেটে আমাদের ভারতবর্ষের ঋষিমুনিরা কি বলেছেন, সেই চিতি অনুসারে সেই রাষ্ট্রকে চলতে হয়। সেরকম বাঙালির একটা চিতি আছে। বাঙালি যদি তার বাইরে গিয়ে যায়, ধরুন আপনার ন্যাক আছে, আপনি খুব ভালো ছবি আঁকেন, এবার আপনাকে আমি নামিয়ে দিলাম স্টেজে না ডান্স করার জন্য, আপনি তো ডান্স করতে পারবেন না। তো সেই রকম জাতিরও একটা নির্দিষ্ট ভাব থাকে, চিতি বলুন, ভাব বলুন, সেই ভাবের বাইরে যদি ওই জাতি চলে যায়, তাহলে সেই জাতির অধঃপতন হয়। কালচারাল শিফটের কথা বলছিলেন, বাঙালির চেতনা বা চিন্তার পরিবর্তন। আপনার মানে আপনি একজন জেলার মানুষ, আমিও জেলার মানুষ, তথা বাঙালির যেহেতু ওতপ্রোত অঙ্গ রাজনীতি আমি দেখে আসছি। একটা আমাদের না পলিটিক্যাল ক্ষমতা চেঞ্জ হওয়ার পর সাধারণত ট্রেন্ড আছে, আপনিও ভালোভাবে বুঝতে পারবেন, যে দল ক্ষমতা আসে সেই দলে সবাই চলে যায়। যে লোকগুলো, এটা কিন্তু অনেক মানুষই বিশ্বাস করেন, তার উত্তরটা আমি ওই জন্য আপনার থেকে চাইছি। যে লোকগুলো আজকে ধরুন তৃণমূলের হয়ে আপনাদের মত অনুযায়ী দুর্নীতি করছে, হুমকি দিচ্ছে, টাকা তুলছে, সেই লোকগুলো কি সত্যি শিল্পায়ন হয়ে গেলে ভবিষ্যতে খেটে রোজগার করার আর পথ নেবে, নাকি তারা যদি এবার বিজেপিতে এসে আবার সেই একই কাজ করতে যায়, যে এককালে তৃণমূলের নাম দিয়ে চমকাচ্ছিলাম, এখন বিজেপির নাম দিয়ে চমকে লোককে টাকা নিচ্ছি, এই কালচারাল শিফটটা আপনি করবেন কি করে, বা এই বেনজল ঢোকানোটা আটকাবেন কি করে? এটিও খুব ভালো প্রশ্ন। এর উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, দুটো বিষয় পাশাপাশি। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ, যেটাকে আমরা বলি MGNREGS, ঠিক আছে, তাতে দুর্নীতি হয়েছে, এটা আমরা বলছি। কমসে কম দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরাও বলেছেন, সবাই তো চুরি করেনি, কিছু মানুষ চুরি করেছে। মানে দে হ্যাভ পার্শিয়ালি অ্যাকসেপ্টেড দ্যাট সামথিং হ্যাপেন, ঠিক আছে, চুরি হয়েছে, এইটুকু তারা মেনে নিয়েছেন, কিছু লোক করেছেন ওনারা বলছেন।
আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, যদি অপরাধ হয়ে থাকে তো তার তো সাজা হওয়া উচিত। আপনি জানেন কেউ এই চুরির জন্য অ্যারেস্ট হয়েছে? হয়নি। এবার আপনি বিগত 10-15 দিনের নিউজ রিওয়াইন্ড করুন। বিজেপির শাসিত রাজ্য গুজরাট, সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপি, এবং সেখানে বিজেপির কি দাপট, দাপট বলতে মারামারির দাপট না, আমি সেখানে ভোটে প্রচারে গেছিলাম, একটা বুথের প্রচারে গেছিলাম আমি, একটা বুথে যতজন লোক জড়ো হয়, আমাদের এখানে মণ্ডলের সভা করলে ততজন লোক জড়ো হয়, মানে এত সবাই বিজেপি করে, বিজেপি ছাড়া কারো পোস্টার নেই, এরকম নয় যে মারতে দেওয়া হচ্ছে না, কোনো হিংসার জায়গা নেই, কিন্তু দুজনেই গল্প করছে একসাথে, বিজেপিও গল্প করছে, কংগ্রেস একসাথে গল্প করছে পাশাপাশি দাঁড়িয়ে, কোনো অসুবিধা নেই ওখানে। তো সেখানে যেখানে বিজেপির সরকারের এতটা দাপট, সেখানে কিছুদিন আগে এই MGNREGS এর দুর্নীতির দায়ে বিজেপির একজন মন্ত্রীর ছেলে, আমি যদি খুব ভুল না করে থাকি, নাহলে কমসে কম MLA-র ছেলে হবে, তিনি মন্ত্রী না MLA আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সে গুজরাট পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। দিস ইজ দ্য ডিফারেন্স। আমাদের ন্যাক, কিছুদিন আগে ন্যাকের, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমারই ডিপার্টমেন্টের বিষয়, তার মাথায় যিনি বসে আছেন তাকে CBI গ্রেপ্তার করেছে। আমাদের সিস্টেমটা এইভাবে কাজ করে, সে আমাদেরই লোক, আমাদের সময় বসেছে, নিশ্চয়ই আমাদের বাইরের লোক তো হবে না। এইটা যেমন আপনি বললেন, কিন্তু আপনার লোক হওয়াতেও মানে আপনার একটা কথার সাথেই আপনি কন্ট্রাডিকশন হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনে পলিটিক্স ঢুকবে না, কিন্তু এটাও একটা অভিযোগ উঠে আসছে যে এই যে আপনি বললেন না যে 2-1টা গ্রেফতার হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি অ্যাডমিনিস্ট্রেশনকে একটা পলিটিক্যাল হ্যান্ডেল হিসাবে ইউজ করছে এবং ED CBI মারফত ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতাদের হেনস্থা করার চেষ্টা করছে। আমি এই পয়েন্টটাও আপনাকে একটু অ্যাড অন করতে বলব। দেখুন, এই রাজ্যে যারা গ্রেপ্তার হয়েছে EDর দ্বারা, তাদের বা CBI দ্বারা, তাদের নিজের এলাকায় জানতো। আমি তো উল্টো বলবো, বহু মানুষ আছে, আমি এক তৃণমূল নেতাকে বলেছিলাম বলে তিনি খেপে গেছিলেন, আমি তার নাম নিচ্ছি না, আমি নাম না নিয়ে বলছি, আমাকে তার এলাকার লোক বলেছেন যে তিনি একসময় রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে এগরোল, লিটারেলি ওই বড় তাওয়া থাকে তাতে এগরোল ভাজতেন। এখন তিনি বিভিন্ন নিজের জন্মদিনে শিল্পী দিয়ে প্রোগ্রাম করেন, জানি না ওনার জন্মদিন, মানে উনি জন্মে কী পৃথিবীর উপকার করেছেন, বিদেশ থেকে ফুটবলার নিয়ে আসেন, হ্যাঁ, বড় পুজো করেন। তিনি বললেন যে একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হলে আমি কেন হতে পারবো না? প্রধানমন্ত্রী হন না, কেউ মানা করেনি, কিন্তু আই ওয়ান্ট টু নো, বাংলার মানুষ জানতে চায় যে একজন এগরোল ভাজতে ভাজতে এই যে এত বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, এই ফর্মুলাটা তো বাংলার বেকার যুবকদেরকেও শেখান, তারা তো উঠুক না। আমি চাই না আমি যেরকম আছি আমি চলে গেলেই হলো। তারা যদি বলেন যে তৃণমূল করলে এটা হবে, তাহলে তো দলে দলে লোক ওখানেই চলে যাবে। তবুও সুযোগ দিন না, কোনো অসুবিধা নেই। আমি বলবো তৃণমূল যারা করে, গরিব ছেলেগুলো ওই ভোটের সময় কিছু টাকা পাবে বলে ভোট লুট করতে যায়, হ্যাঁ, কখনো পুলিশ CRPF গুলি চালিয়ে দিল, হয়তো কিছু হয়ে গেল, কেউ হয়তো বর্ডারে গিয়ে গরু পাচার করছে তৃণমূলের লোকেরা, কেন দরকার? সবাই সেই মন্ত্রীর মতো বা সেই নেতার মতো শিখুক না কীভাবে হয়, সমাজসেবা করে কীভাবে কোটিপতি হওয়া যায়। আমার বক্তব্য এখানে, যারা তৃণমূলের লোকেরা, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী, 51 কোটি টাকাটা কি আমার গিয়ে রেখে আসা? তার ক্লোজ এইড, আমি ক্লোজ এইড শব্দটাই ব্যবহার করছি, আরও অনেক কিছু বলা যায়, আপনারা নিশ্চয়ই বলেন, আমরা পলিটিক্যাল মঞ্চ থেকে বলি, তো তার বাড়ির খাটের তলা থেকে 51 কোটি, ভাবতে পারেন? আমি জীবনে এখনও পর্যন্ত 1 কোটি টাকা একসাথে দেখিনি, আমি এখনও দেখিনি। আমার বাড়ির সবাই চাকরি করে, আমার বাবা চাকরি করতেন, রিটায়ার করেছে, আমার মা চাকরি করতেন, রিটায়ার করেছেন, আমার স্ত্রী চাকরি করেন, আমি চাকরি করি, এবং চাকরি আমি CPM-এর সময় চাকরি পেয়েছি, তৃণমূলের সময় চাকরি পেয়েছি, কেউ বলতে পারে না যে পলিটিক্যাল পেট্রোনেজের ফলে চাকরি পেয়েছি। তো একটা 51 কোটি টাকা আমরা ভাবতেও অবাক লাগে, মানে আমার হয়তো সব, আমার বাবা মা, আমার সমস্ত রোজগার যদি আমরা জোগাড়, আমরা খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, এখন হয়তো আমাদের চাকরি সূত্রে সবার সচ্ছল পরিবার, আমার সচ্ছল পরিবার, কিন্তু একটা সময় গেছে আমার বাবা আমার মা ঠিকমতো খেতে পাননি যতদিন না তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছেন, জমিতে কাজ করা থেকে শুরু করে, ইভেন আমার লাইফ, যদি আমার লাইফ শুরু হয়েছিল একটা অচপাড়া গ্রামে, আমরা রাধিকাপুর বলে একটা এক্সপ্রেস চলে, ওই রাধিকাপুর, যেটা করে আমরা বালুরঘাট যাই, বালুরঘাট না এখন রায়গঞ্জ, জানো রায়গঞ্জ যাই, হ্যাঁ, সেই রাধিকাপুর বলে যে গ্রাম,
আচ্ছা রাধিকাপুর গ্রামের পরে হচ্ছে স্টেশন, স্টেশনের পরে 10 পা হাঁটলে হচ্ছে বাংলাদেশ। ওই গ্রামে আমার ছোটবেলা কেটেছে। আচ্ছা মাটির বাড়ি, তার উপরে খড় বা বিচুলি অর্থাৎ রাইস স্ট্র, তার চাল। আর আমরা জল খেতাম হচ্ছে পাশেই টাঙ্গন নদী, ওই টাঙ্গন নদীর জল খাওয়া, ওটাই ড্রিঙ্কিং ওয়াটার, ওটাই বাথ করার মানে স্নান করার ওয়াটার, ওটাই কুকিং ওয়াটার। সেখান থেকে শুরু করেছিলাম। আর তো স্বাভাবিকভাবে মানুষ সময়ের সাথে সাথে উন্নতি হবে, এটাতে অস্বাভাবিক কিছু না, কিন্তু আপনি এই ধরনের জায়গায় পৌঁছে যাবেন। এক একজন নেতা ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, মানে ভাবলে অবাক লাগে। জন্মদিন হচ্ছে, অমুক হচ্ছে। আমারও তো মেয়ের জন্মদিন হয়, জানতে পারেন, মিডিয়াও জানতে পারবে না কবে আমার মেয়ের জন্মদিন কীভাবে পালন হচ্ছে। আমি মধ্যবিত্ত, আমার সেরকম হবে। আমার মেয়ের বিয়েও হয়তো একদিন হবে, সেই দিন আমি ওরকম করব না। আপনি হ্যাবিটটা ফেলে আসেননি, উচিত না। না, হ্যাবিট ফেলবো কেন? এক্স্যাক্টলি এই হ্যাবিট আমার যেটা বেসিক জায়গা, আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলি, মিডিল ক্লাস বাঙালি। আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বাবা মা আছে। আমি মাঝে মাঝে আমার মাকে নিয়ে, যেরকম বাঙালি আর 5টা ছেলে করে, আমি কখনো চিকিৎসার জন্য হায়দ্রাবাদ যাই। আমার স্ত্রীকে মেয়েদেরকে নিয়ে বছরে একবার, সম্ভব হলে 2বার আমি কোথাও না ঘুরতেও 2 দিনের জন্য হলেও যাই ঘুরতে। একদম আর 5টা মাছ ভাত খাওয়া বাঙালি যেরকম হয়, আমিও সেরকম। আমি তো সেই সমাজ থেকে উঠে আসা, আমি আলাদা হব কি করে? এক্স্যাক্টলি। এটা তো তৃণমূল গেল, বাংলার আরেকটি দল রয়েছে, যদিও পার্সেন্টেজ অফ পলিটিক্যাল মানে ভোটের ক্ষেত্রে ওরা বেশ কিছুটা পিছিয়ে, তথাপি প্রশ্নটা এড়িয়ে যাওয়া যায় না। সেটা হচ্ছে একজন বিজেপির নেতা হিসাবে বা নেতৃত্বস্থানীয় মানুষ হিসাবে আপনার কি মনে হয় যে সিপিএমকে বা বামপন্থীদের, সোকল সিপিএম না বলে বলা ভালো, যে বামপন্থীদের নিয়ে বিজেপির মতটা কি? দেখুন, বামপন্থীদের মধ্যে অনেকগুলো সেক্ট আছে। বামপন্থী এই শব্দটা যখন ব্যবহার করেছেন, এতে অনেকেই আছে। সিপিআই আছে, সিপিএম আছে, ফরওয়ার্ড ব্লকও নিজেদেরকে বামপন্থী বলে, আরএসপি আছে, আবার যারা এক্সট্রিমিস্ট যারা আর কি, তারাও আছে। এমএল মানে সিপিআই এমএল থেকে শুরু করে সিপিআই মাওবাদী যারা আছে, এরকম প্রচুর আছে। ওদের মধ্যে আবার অনেকগুলো ভাগ। যতবার পার্টি কংগ্রেস হয় ততবার ভাগ হয়, কমিউনিস্ট পার্টির ইতিহাস তাই বলছে। দেখুন, এদের সমস্যা হচ্ছে এরা ভারতবর্ষে কোনো চিরস্থায়ী হতে পারবে না। আমি বলছিলাম না, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে চিতির কথা বলে গেছে, অর্থাৎ একটা ভেতরে একটা আত্মা থাকে, জাতিরও আত্মা থাকে। এই কমিউনিজম যেটা হচ্ছে ভারতবর্ষের সেই যে ইন্টারনাল ডিএনএ, যেটাকে বলি আমরা, যদি ইন্টারনাল সমাজের একটা ডিএনএ বলি, তার একদম অন্য ধরনের। উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি। 34 বছর বামফ্রন্ট এখানে থেকেছেন, কিন্তু প্রত্যেক কলেজে এসএফআই পুজো করতো, সরস্বতী পুজো করতো। এসএফআই এর স্টুডেন্ট ইউনিট করতো, এসএফআই এর নামে করতো না। কিন্তু বাট দে আর কমিউনিস্ট, দে শুড নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। তাদের তো ভগবানের অস্তিত্বেই বিশ্বাস করেন না তারা, কিন্তু তার স্টুডেন্ট ইউনিট কলেজে সরস্বতী পুজো করছে। আচ্ছা, একসময় সিটুর দাপট আমরা সবাই দেখেছি, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, সিটু। তো সেই সিটু প্রত্যেক মনে মনে বিশ্বকর্মা পুজো করত, রাইট। এবং দেখুন, মে দিবস আমরা পালন করি, কিন্তু শ্রমিকরা সেদিন আনন্দ পায় না। মে দিবস পালন জিন্দাবাদ জিন্দাবাদ করতো, তখনও করতো, এখন কম হয়, করে, কিন্তু আনন্দটা করে হচ্ছে বিশ্বকর্মা পুজোতে। সে গান চালিয়ে, হিন্দি গান চালিয়ে, নাচ গান থেকে শুরু করে খাওয়া দাওয়া। কেন? কমিউনিস্ট পার্টি তো, তার ট্রেড ইউনিয়ন সেন্টার। কারণ ভারতবর্ষের চিতি ওটা। আপনি যখনই তাকে ডিনাই করবেন, তখন ভারতবর্ষের বৃহত্তর জনসমাজ আপনাকে প্রত্যাখ্যান করবে। সেজন্য কমিউনিস্টদেরকে এই দেশের মানুষ বারবার প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে। এখানে একটা লম্বা টার্ম থেকেছে, কারণ বাঙালি সেই সময় কোনো একটা কারণে, এবং এটাও গবেষণার বিষয় যে কারা করেছে, বাঙালির যত কমিউনিস্ট নেতা তারা কিন্তু সবাই ওপার বাংলা থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা নেতা। সেকুলারিজমের কথা, দেশভাগের সময় সেকুলারিজমের কথা কিন্তু তারা ওপারে শোনাতে পারেননি, পালিয়ে এসে নেপারে সেকুলারিজমের কথা শোনাতে। সেটা আমি বারবার বলি, রাজনৈতিক মঞ্চ থেকে বলি, সেকুলারিজম, প্লুরালিজম, এই যে সমস্ত গাল ভরা শব্দ আছে না, এই শব্দ ততক্ষণই থাকবে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত হিন্দুইজম বা হিন্দুত্ব, যে নামে ডাকুন না কেন, হিন্দুরা যতদিন মেজরিটি থাকবে। যেখানে নেই সেখানে দেখুন কমিউনিজম নেই, প্লুরালিজম নেই, প্লুরালিটি নেই, সেকুলারিজমও নেই। হিন্দু বাই বার্থ, আমি যদি হিন্দুত্বের কথা বলি, ইট ইজ নট কমিউনাল, কারণ আমাকে গীতাতে বিশ্বাস করতে হবে। আমি বলি আমি কট্টর হিন্দু,
কট্টর হিন্দু মানে কি? আমাকে গীতার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মানতে হবে, বা ভগবান শ্রীকৃষ্ণ যা বলে গেছেন মানতে হবে, বা অন্য কোনো দেবতা যা শাস্ত্র বলছে তা মানতে হবে? সেখানে কি বলছে? বলছে নদী যেমন বিভিন্ন পথ দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়, সেরকম সবাই ভিন্ন ভিন্ন পথে আমাতেই উপনীত হয়। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে বলছে। তো আমি যদি কট্টর হিন্দু হই, আমাকে মানতে হবে কেউ হয়তো ইসলাম বা হজরত মোহাম্মদ বর্ণিত পথে ঈশ্বরের দিকে সন্ধান করছে, কেউ হয়তো মোজেসের বর্ণিত পথে ঈশ্বরের সন্ধান করছে, কেউ হয়তো জিজাসের বর্ণিত পথে ঈশ্বরের সন্ধান করছে, কেউ হয়তো মহাবীরের বর্ণিত পথে ঈশ্বরের সন্ধান করছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সেই মহান ঈশ্বরে একই জায়গায় পৌঁছবে, সবাই ভিন্ন ভিন্ন পথে। সেজন্য আমি কট্টর হিন্দু যদি হই, তাহলে আমি কট্টর সেকুলার। যে কট্টর হিন্দু সে তত বেশি কট্টর সেকুলার। রাজনীতি থেকে এবার একটু ব্যক্তিগত কথায় আসি। সেটা হচ্ছে যে, কারণ রাজনীতিবিদদের তো শুধু রাজনীতির মধ্যে দিয়েই হয়, বিচার করা হয় বা কথাবার্তা হয়। সেটা হচ্ছে যে আপনি একজন শিক্ষক ছিলেন এবং এখন রাজনীতিবিদ হিসেবেও নিশ্চয়ই বহু ছাত্রছাত্রীদের মানে মধ্যে আপনার কথাবার্তা হয়, আলোচনা নিশ্চয়ই হয়। তো আমি ভারতবর্ষের একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে আমি জিজ্ঞাসা করব যে এই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে গোটা দেশে আপনার কি মনে হয় যে এনইপি এসছে, আপনার অনেকগুলো স্পিচ দেখেছি, আমাদের কোন দিকে যাওয়া উচিত? কারণ সেটাই তো ভবিষ্যতের তৈরি করছে। দেখুন, এই যে এনইপির কথা বললেন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা না খুব বড় একটা জিনিস। আপনি যদি পুরোটার মধ্যে দিয়ে দেখেন, অনেকগুলো পৃষ্ঠা আছে তাতে, এবং এই পুরো বিষয়টি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে একটা ট্রান্সফর্ম করবে আমাদের বিশ্বাস। তাতে হয়তো ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিছু ধরা পড়তে পারে, এখানে অমুক জিনিস দরকার, ওখানে অমুক জিনিস দরকার, তো স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে হবে। এতে আমাদের শিক্ষা ব্যবস্থার কী পরিবর্তনগুলো হচ্ছে আমি এক্সাম্পল দেব। আমাদের সময় আমি সায়েন্স পড়েছি এইচএসে, তো আমার ইতিহাস পড়ার কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, সায়েন্স পড়লে পরে তো যা কম্বিনেশন অফ সাবজেক্ট। এই যে রিজিড বাউন্ডারি, এই বাউন্ডারি এই এনইপি ভেঙে দিচ্ছে। কোনো ফিজিক্সের ছেলে তার যদি ইতিহাস পড়তে ইন্টারেস্ট থাকে, সে ইতিহাস নিতে পারে। আচ্ছা, এটাকে আমরা বলছি ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, হ্যাঁ, বা স্থিতিস্থাপকতা, যে নামেই ডাকুন না কেন। আমাদের শিক্ষাক্ষেত্রে আছে ল্যাটারাল এন্ট্রি এক্সিট অপশন। আপনি 4 বছরের গ্র্যাজুয়েশনে ভর্তি হলেন, আপনি 2 বছর করার পর আর পারলেন না। আমার মায়ের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি সব জায়গায় এটা উদাহরণস্বরূপ দিই। আমার মা তখন তো মানুষ সংগ্রাম করছে কিভাবে দাঁড়াতে হবে, ঠিক অনেকটা ঋত্বিক ঘটকের সিনেমার মতো। আমার মায়ের বাবা এখানে থাকতেন না, মায়ের মা 2 বোনকে নিয়ে কষ্ট সংগ্রাম চলছে। কলেজে ভর্তি হলো, কলেজে ভর্তি হওয়ার পর 2 বছর করে চলে গেলেন বেসিক ট্রেনিং করতে। তখন বেসিক ট্রেনিং বলা হতো, এখন যেটাকে ডিএলএড বলে আর কি। নদিয়াতে চলে গেছিলেন, ধর্মদার কাছে, ধর্মদা মোড়াগাছা বলে আছে সেখানে। তো কারণ কি চাকরি দরকার। তো আমার মায়ের ওই যে 2 বছরের পরিশ্রম, কলেজে আমার মায়ের ইকোনমিক্স সাবজেক্ট ছিল, তো তার যে তখনকার দিনে ইকোনমিক্স সাবজেক্ট আর যে কম্বিনেশন ছিল, তখন তো অনার্স ছিল না, ওই কি 3-4টে সাবজেক্ট মনে হয় পড়তে হতো, আমারও এক্স্যাক্ট এখন জানা নেই। তো তার ওই ডিগ্রিটা, মানে পড়াশোনাটা কোনো কাজে লাগেনি, কোনো ডিগ্রি নেই, সে সারা জীবন না গ্র্যাজুয়েট না ডিপ্লোমা কিছু থেকে গেল। এখন আপনি 2 বছর পার করলে আপনি তার জন্য সার্টিফিকেট পাবেন, ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন, এই যে বিভিন্ন কোনো ক্ষেত্রে সার্টিফিকেট কোর্স হবে আপনার, আর 4 বছর কমপ্লিট করলে আপনি সেখান থেকে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, অর্থাৎ ল্যাটারাল এন্ট্রি এক্সিট। আপনি 2 বছর কমপ্লিট করে চলে গেলেন, জবে চলে গেলেন, বা আপনার পারিবারিক স্থিতি খারাপ হয়ে গেল, আপনি 5 বছর পর ফিরে এলেন, আমি বাকিটা কমপ্লিট করতে চাই, তো আপনার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট হবে। আপনি একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট মানে ঠিক যেরকম যে আমাদের আধার কার্ড আছে, ওরকম প্রত্যেকটি ছাত্র যখন শিক্ষা ব্যবস্থায় ঢুকবে, তাদের একটা ইউনিক নাম্বার বা ইউনিক আইডি হয়ে যাবে। সে সারা জীবনে যে যে শিক্ষার স্তরে যাবে তার ক্রেডিটগুলো ওখানে অ্যাড হতে থাকবে। বারবার সার্টিফিকেট দেখার দরকার নেই। আপনি জব গিভার, আপনি কোথাও বসে আছেন, সাপোজ কোনো একজন ইন্টারভিউতে এলো, তার ওই ইউনিক আইডি বললো, আপনি কম্পিউটারে মারলেন, তার পুরো ডেটা আপনার কাছে চলে আসবে, যে সে কোন ক্রেডিট পেয়েছে, কোন ক্রেডিট তার সাথে হয়েছে। এবং এই যে একাডেমিক ট্রান্সফার হওয়ার, ব্যাংক অফ ক্রেডিট হওয়ার জন্য যেটা সুবিধে, আপনি আপনার ক্রেডিটকে ট্রান্সফার করতে পারেন, মানে 5 বছর পর ফিরে আসবেন, তখন আপনার লাগবে তো আপনি কতগুলো ক্রেডিট করেছিলেন আগে, হয়তো ধরুন সাপোজ 5টা ক্রেডিট করে গেছিলেন,
এখন আপনি আরও 12টা ক্রেডিট করবেন। ইটস লাইক এ ক্রেডিট স্কোর। হ্যাঁ, ক্রেডিট স্কোর। এই যে ফ্লেক্সিবিলিটি আনছি আমরা, তার সাথে নতুন যে টেকনোলজি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোকে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকানো, শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, আমরা ক্লাস 8 থেকে এই হ্যান্ড অন এক্সপিরিয়েন্সগুলো আমরা আনছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি মাতৃভাষায় শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। ক্লাস 5 পর্যন্ত, প্রেফারেবলি ক্লাস 8 পর্যন্ত, দ্য মোড অফ ইনস্ট্রাকশন অলওয়েজ শুড বি মাদার টাং। মানে রাজনীতিবিদদের সামনে দাঁড়ালে রাজনীতি ছাড়া প্রশ্ন আসে না চাইলেও। আপনি মাদার টাংয়ের কথা বললেন, তো আমি একটা ইন জেনারেল অভিযোগের কথা বলছি, আপনি তার উত্তরটা, আপনার ব্যাখ্যাটা দেবেন। সেটা হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে একটা কথা বারবার বলা হয় যে বিজেপি হচ্ছে অবাঙালি এবং হিন্দিভাষীদের পার্টি। তা এইটা নিয়ে আপনি কি মনে করেন? দেখুন, বিজেপি সম্পর্কে এই কথাটা বিরোধীরা বলবে, স্বাভাবিক, এটা তাদের স্যুট করে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, বিজেপির প্রতিষ্ঠাতাকে, বিজেপির প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি এই কলকাতাতে ছিল, এই বাংলায় ছিল। তিনি কলকাতা তার কর্মক্ষেত্র, কর্মভূমি। তো স্বাভাবিকভাবে যে পার্টির প্রতিষ্ঠাতা, কারণ জনসংঘের প্রতিষ্ঠাতা উনি, সেটাকে আমরা কন্টিনিউশন হিসেবে পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি 1980 সালে তৈরি হয়। তো নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, এরা বাদ দিয়ে, এরা তো গোটা ভারতবর্ষের জন্য পূজ্য মানুষ, তাদের ছবি ভারতবর্ষের সব জায়গায় থাকে। কিন্তু কোনো ভারত স্বাধীন হওয়ার পর কোনো পলিটিক্যাল ব্যক্তি যার ছবি বাঙালি অন্য রাজ্যে থাকে, সেটা একমাত্র বিজেপির অফিসে থাকে। আপনি গুজরাটের বিজেপি অফিসে গিয়ে দেখবেন একজন বাঙালির ছবি আছে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনি রাজস্থানের বিজেপি অফিসে গিয়ে দেখবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি আছে। আপনি মুম্বাইয়ে মারাঠিদের মধ্যে গিয়ে দেখবেন তারা মারাঠি ভাষায় কথা বলছে, কিন্তু তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এর থেকে বড় বাঙালি কে হতে পারে? বাঙালিকে বেশ কয়েকটা জায়গায় ওই বললেন ট্যাবু হয়ে গেছে। রাম বহিরাগত, জিজাজ আমার ঘরের ছেলে। আপনি জিজাজের জন্য বড়দিনে গিয়ে পার্ক স্ট্রিটে পার্টি কেউ মানা করেনি। রাম বহিরাগত কিভাবে হয়? মার্কসিজম কিভাবে বাঙালির হতে পারে? মার্কস কবে বাংলায় এসেছিল? মার্কসের ভারতবর্ষ সম্পর্কে ধারণা কি? মার্কস কি বলে গেছেন? ভারতবর্ষ সম্পর্কে খুব ভালো কথা কি মার্কসের বলা আছে কি কোনো সময়? পড়া উচিত তো, বাঙালির জানা উচিত। তো এই যে একটা কিছু আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, বললেন ঠিক, ব্যবসা একটা স্ল্যাংয়ে পরিণত হয়েছে। সেই জন্য এরকম জায়গাগুলো থেকে বাঙালিকে বেরিয়ে আসতে হবে, নাহলে বাঙালি এখন একটা ভুলভুলাইয়ার মধ্যে ঢুকে গেছে, ল্যাভারিন্থের মধ্যে ঢুকে গেছে, ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। আমরা পাচ্ছি না, কিন্তু শান্তিতে নেই বাঙালির জব নেই, মান সম্মানটা চলে গেছে এই বিভিন্ন ঘটনা হওয়ার ফলে, রেপ, আরজি কর। বাঙালি যে মাথা উঁচু করে গোটা বিশ্বের সামনে দাঁড়াতেন, সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এবং তার কারণ হচ্ছে এই ধরনের ভুল ভাল তথ্য এবং সেটাকে আঁকড়ে ধরে বসে থাকা। সুকান্ত মজুমদার বাঙালি নয়, দিলীপ ঘোষ বাঙালি নয়, না শুভেন্দু অধিকারী বাঙালি নয়। আমরা সর্বভারতীয় পার্টি। তো সর্বভারতীয় পার্টির সবই সর্বভারতীয় প্রেসিডেন্ট হবে। হ্যাঁ, ভবিষ্যতে বাঙালি প্রেসিডেন্টও হতে পারে কোন, তার জন্য আমাদের যোগ্য হতে হবে। আজকে একজন বাঙালিকেই তো কেন্দ্রমন্ত্রী করেছে রে ভাই। আমাকেই সুযোগ দেওয়া হয়েছে প্রেসিডেন্টের সাথে অন্য বিদেশে যাওয়ার জন্য। দ্রৌপদী মুর্মু মাননীয় প্রেসিডেন্ট আমাদের ভারতবর্ষে, তার সাথে আমি বিদেশে ডেলিগেশনে গেছি। তো নরেন্দ্র মোদী সিলেক্ট করছেন, তো বাঙালি হিসেবেই তো আমাকে সিলেক্ট করছেন। তো আগামী দিনেও আমার বিশ্বাস বাঙালির প্রেজেন্স সর্বভারতীয় স্তরে যদি বাড়াতে হয়, দেখুন আমি একটা কুয়োর মধ্যে কূপমণ্ডক হয়ে কতদিন থাকবো? আমাকে তো সর্বভারতীয় স্তরে, নেতাজি সুভাষচন্দ্র বোস তো সর্বভারতীয় নেতা ছিলেন। তিনি তো বাঙালি করে শুধু বাংলায় বসে থাকেননি না, অবভিয়াস। হ্যাঁ, তিনি তো গোটা ভারতবর্ষের নেতা হয়েছেন, আইকন হয়েছেন গোটা ভারতবর্ষের। তো সেই জায়গায় বাঙালিকে পৌঁছতে, বাঙালি বরাবরই তাই, দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে শুরু করে রাসবিহারী বসু থেকে শুরু করে প্রত্যেকেই গোটা ভারতবর্ষের আইকন হয়েছেন। আমরা যদি ঘিরে বসে থাকি বাংলার বাইরে আমি কিছু বুঝি না, বাংলার বাইরে কিছু জানি না, আমি বাংলা অবশ্যই, বাংলা আমার সবার আগে, কিন্তু তারপরে আমি গোটা ভারতের। গ্রাউন্ড লেভেলের কথা বলছি, আপনারা আরও ভালো জানেন যে যেখানে মূলত মাইনরিটিদের সংখ্যা বেশি, বা সেন্সার নেই, পডকাস্টে বলাই চলে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা বেশি, সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একটা প্রচার চলে যে
একদম একসাথে আমাদের ভোট দেওয়া উচিত, না হলে বিজেপি চলে আসবে। এখন বিজেপির কি ভিউ পয়েন্ট এই আমাদের মাইনরিটিদের নিয়ে বা মুসলিমদের নিয়ে, সেইটা আপনি যদি একটু বলেন। দেখুন, বিজেপি জুজু মুসলিমদেরকে এইভাবে বছরের পর বছর সিপিএমও দেখাতো, এখন তৃণমূল কংগ্রেস দেখায়। আমার মনে আছে সেই সময় যখন গুজরাট দাঙ্গা হয়েছিল, সেই সময় ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি, কুতুবুদ্দিন বা এরকম নাম ছিল তার, ওই গুজরাট দাঙ্গার সময় আনন্দবাজারে বা অন্য পেপারে একটা এইভাবে বিখ্যাত একটি ছবি বেরিয়েছিল, তাকে নিয়ে এসে কলকাতায় বামপন্থীরা সেই সময় নিয়ে এসেছিল, সম্বর্ধনা হ্যান ত্যান। তারপর কিন্তু সেখানে টেকেনি, সে গুজরাটে চলে গেছিল। গুজরাটে কিন্তু আর দাঙ্গা হয় না, বাংলায় প্রতিনিয়ত দাঙ্গা হচ্ছে। বাংলায় মুর্শিদাবাদ কাণ্ড দেখলাম আমরা, মালদাতে আমরা দেখলাম মোথাবাড়ি কাণ্ড, একের পর এক ঘটনা ঘটছে। এই যে চন্দন দাস আর তার বাবা হরগোবিন্দ দাস পিটিয়ে কুপিয়ে মেরে ফেলা হলো, এবং সেই নৃশংসতা তার ছেলে মেয়ে স্ত্রী মা দেখতে পালিয়ে গেছিল। আমি নিজে 5 ঘন্টা ছিলাম ওই এলাকায় গিয়ে, কি ভয়ঙ্কর পরিস্থিতি। কেন হচ্ছে? বিজেপি তো ক্ষমতায় নেই, এখানে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। কেন তাহলে সেকুলারিজম মেনটেন করা যাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে আমরা ভুল পথে আছি। ওই বিজেপি জুজু দেখানো হয় মুসলিমদেরকে, আর মুসলিমদেরকে অ্যাপিজমেন্ট করা হয়। মুসলিম সমাজকে কিভাবে অ্যাপিজমেন্টের কথা আপনি বলছেন? না, অ্যাপিজমেন্টকে পলিটিক্সের কথা, তাদেরকে মুয়াজ্জিমকে ভাতা দেয়া হচ্ছে, মৌলানাদেরকে ভাতা দেয়া হচ্ছে। এরা কি করবে? আপনি যারা ভালো পড়াশুনো করবে তাদেরকে ভাতা দিন। যে মুসলিম ছেলেটি বা মেয়েটি জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করেছে বা নিট ক্র্যাক করেছে, অথচ পয়সার অভাবে পড়তে পারছে না, তাদের ব্যবস্থা করুন। স্কুলের শিক্ষকদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ফেলোশিপ পেতে গেলে, যে মাইনরিটি ফেলোশিপ হয় তাতে 50% নাম্বার পেতে হয়, বিভিন্ন মার্কস আছে আর কি, জোর করে পাইয়ে দিতে হবে। কেন? সবার জন্য তো নয়, যারা সেই ধরনের ছাত্র যাদের মেধা আছে তাদের জন্য তো এই ব্যবস্থা। এই যে পলিটিক্যাল অ্যাপিজমেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী ঈদের নামাজে গিয়ে একরকম কথা বলছেন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, এটা অ্যাপিজমেন্ট পলিটিক্স। তার ফলে মুসলিম সমাজ সেই জায়গাতেই আছে যে এটা কংগ্রেস আমলে ছিল, সিপিএম আমলে ছিল, সাচার কমিটির রিপোর্টে পরিষ্কার, এখনও বেরোতে পারছে না। আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, সব থেকে বেশি রাজ্যে কোথায় কে ক্ষমতায় আছে? বিজেপি ক্ষমতায় আছে। তো মুসলিম সমাজের কাছে আমি বলবো, লোকের কথায় না শুনে, নিজের মৌলানা মৌলবীদের কথা না শুনে নিজের বুদ্ধিটা ব্যবহার করুন। তো বিজেপির ওই সমস্ত রাজ্যে মুসলিমরা আছে, কই তাদের তো কেউ ধরে কেটে দিচ্ছে না রাস্তার মধ্যে, এটা প্রচার করা হয়, তারা বহাল তবিয়তে আছে। আচ্ছা, ডেটাটা বের করুন তো, যে কংগ্রেস আমলে মুসলিম কেন্দ্রীয় সরকারি চাকরিতে মুসলিমদের পার্সেন্টেজ কী ছিল, আর মোদিজির আমলে কত হয়েছে? বেড়েছে না কমেছে? আচ্ছা, গুজরাটে কতজন পার্সেন্টেজ ওয়াইজ যদি কম্পেয়ার করি, কতজন মুসলিম কাজ করে? তারা মেধার বেসিসে পাচ্ছে। আমাদের এখানে কি চেষ্টা করছে? ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দেওয়া। এই যে অ্যাপিজমেন্ট পলিটিক্স বলছেন, অ্যাপিজমেন্ট পলিটিক্সের সব থেকে বড় উদাহরণ হচ্ছে ওবিসি এ নামে মুসলিমদেরকে রিজার্ভেশন পাইয়ে দেওয়া। এটা রিলিজিয়াস রিজার্ভেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। আমাদের কনস্টিটিউশন যেটাকে অ্যাকসেপ্ট করে না, যেহেতু বারবার বিভিন্ন রাজ্য সরকার, অর্থাৎ যারা তৃণমূলের মতো রাজ্য সরকার, কংগ্রেসের মাইন্ড ওই একই মাইন্ডসেটেরা, যারা মনে করে যে ধর্মীয় সুশ্রুতি দিয়ে, ধর্মীয় করে অ্যাপিজমেন্ট করে ভোটে টেকার সব থেকে সহজ রাস্তা। হ্যাঁ, রাস্তাটা খুব সহজ, কিন্তু ওতে কাজের কাজ কিছু হবে না। কংগ্রেস এত বছর ধরে করে গেছে, মুসলিম সমাজের কোনো উন্নতি হয়নি, আগামী দিনেও হবে না যদি ওই জায়গা থেকে মুসলিম সমাজ বেরিয়ে আসতে না পারে। মুসলিম সমাজকে ভারতবর্ষের বৃহত্তর সমাজের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে যেতে হবে, এবং ভারতীয় জনতা পার্টি সেটা বোঝানোর চেষ্টা করছে। এই মুহূর্তে বোঝার জায়গায় নেই তারা, আমরা যেটা দেখলাম বোঝার জায়গায় নেই। আমরা আমাদের নীতি আদর্শের কথা বলবো, আমরা আমাদের যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে তাদের কথা বলবো। আমরা যদি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলছি, সেই অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা যে টাকার কথা বলছি, আমাদের নেতৃত্ব বলছেন, সেই টাকা তো শুধু হিন্দুরা পাবে এরকম তো কথা নেই, তারা তো মুসলিমরাও পাবে, মুসলিম মহিলারাও পাবেন, তাতে উন্নত হবে। মোদিজি যে ফ্রিতে 3 মাস সিলিন্ডার দিয়েছিলেন, সেই সিলিন্ডার তো বা 3 মাস 500 টাকা করে দিয়েছিলেন, সে তো হিন্দুকে দেননি, শুধু হিন্দু মুসলিম সবাইকে দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা হিন্দু মুসলিম সবাই পেয়েছে। তো বিজেপির নীতি স্পষ্ট, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন এই যে আপনাদের অবস্থান,
এই অবস্থানটা তো 2024 সালেও মোটামুটি স্পষ্ট হয়ে গেছিলো, 25-এও আপনারা খুব একটা সরেননি সেখান থেকে। ইভেন আপনাদেরও একটা খুব পজিটিভ হাওয়া ছিল। তারপর আপনার কি মনে হয় কি এমন হলো যে 19-এর থেকে সিট বিজেপির বাংলাতে কমে গেল? দেখুন, অনেকগুলো কারণ আছে, সব কারণ আমি মিডিয়ার সামনে বলতেও পারবো না, বলা সম্ভব নয়। একটা তো বড় যে 21 সালে আমাদের উপরে যে হামলাটা এসেছিল, যে অ্যাটাকটা এসেছিল পোস্ট পোল ভায়োলেন্স, রিসেন্টলি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অভিজিৎ সরকার, তার খুনের মামলা ইডি চার্জশিটে একজন এমএলএর নাম চলে এসে, তৃণমূল এমএলএ পরেশ পাল, কাউন্সিলর এবং পুলিশ অফিসারদের নাম এসছে। কারণ পুলিশ অফিসারদেরকে বলা সত্ত্বেও, জানানো সত্ত্বেও, ফেসবুক লাইভ হচ্ছে, ফোন করেছে, বাঁচাতে যায়নি ছেলেটাকে। এবং কী নৃশংস হত্যাকাণ্ড! তার বাড়ির সামনে, তার মায়ের সামনে ছেলেটিকে ইট দিয়ে, লাঠি দিয়ে থেতলে মেরে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার ছেলেটি কুকুর পুষত অনেকগুলো, একটি প্রেগনেন্ট কুকুর ছিল, তাকে পর্যন্ত থেতলে মেরে দিয়ে। কতটা নৃশংসতা ভাবুন! তালিবানরা এরকম নৃশংস হয়। আমরা সেই ISIS-এর দেখতাম ক্যামেরার সামনে গলা কেটে দেয়া হতো, হ্যাঁ, বাগদাদির আমলে। সেই ধরনের নৃশংসতা কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমরা রাজ্যটাকে? আরে তৃণমূল, বিজেপি, তার আগে তো মানুষ, বাঙালি। তখন বাঙালির রক্ত ঝরাতে গায়ে লাগে না? বাঙালি, বাংলা পক্ষ, হ্যাংলা পক্ষ, ক্যাংলা পক্ষ প্রচুর তো হয়েছে। তো অভিজিৎ সরকার কি বাঙালি ছিল না? তার রক্তের মধ্যে কি বাঙালি গন্ধ নেই, না বাঙালি ডিএনএ নেই? তখন কেন লাগে না আমাদের গায়ে? এই প্রশ্নটা তো হওয়া উচিত। তো এই রকমের অনেকগুলো ইস্যু আছে। সব ইস্যু আপনার সামনে আমি ডিসকাস করতে পারবো না, যেহেতু ইন্টারনাল ম্যাটার, অনেক ইস্যু কাজ করে। অনেক সময় ইলেকশন ম্যানেজমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ইলেকশন ফাইট। আমি যদি এবার ইলেকশনে যদি দাপটের সাথে না থাকতাম, আমাকে জোর করে হারিয়ে দিত। রাত 1টার সময় রিকাউন্টিং হচ্ছে, রাত 2টোর সময় আমি সার্টিফিকেট পেয়েছি। যারা বাইরে থেকে অবজারভার এসেছিলেন তারা বলছেন আমরা তো অবাক হয়ে যাচ্ছি, তারা বলছেন, গল্প করছে আমার সাথে। আমি যখন কমপ্লেন করতে গেছি যে এরকম হচ্ছে স্যার, দেখুন একটু, তো তারা অবাক হয়ে বলে আমরা দুপুর 2টোর সময় দিল্লিতে টাং টোপলা বন্ধ করে ব্যাগ পাটরা গুছিয়ে আমরা বাড়ি চলে যাই কাউন্টিং হয়ে। এরকম কেন হচ্ছে? মানে তারা মনে হচ্ছে দিস এলিয়েন কালচার, এলিয়েন ডেমোক্রেসি, মানে এরকম তারা কোনো দেখেনি যারা বাইরের রাজ্য থেকে অ্যাজ এ অবজারভার হিসেবে এসেছিলেন। তো বাংলার রাজনীতিটা, বাংলার প্রশাসনের মিসইউজ এমন জায়গায় পৌঁছে গেছে। আপনি দিল্লিতে যান, আপনি দেখতে পাবেন যে ওখানে লোকসভাতে তৃণমূলের এমপি, বিজেপির এমপি, কংগ্রেসের এমপি মানে এমপি, তার কোনো পার্থক্য নেই, এক ধরনের ট্রিটমেন্ট সবার সাথে। আপনি এখানে বিধানসভায় যান, অদ্ভুত, বিধানসভার ভেতরে পার্টির ফ্ল্যাগ ধরিয়ে জয়েনিং হচ্ছে। লাজ লজ্জায় তো থাকা উচিত একটু। আমরা লোকসভায় ভাবতে পারি না কোনো যে এটা হতে পারে। আমাদেরও তো প্রচুর জয়েনিং হয়, কিন্তু লোকসভার ভেতরে জেপি নাড্ডা কাউকে পার্টির ফ্ল্যাগ তুলে দেবেন, এটা তো মানে পাপ করার মতো কাজ, গর্হিত অপরাধ বলে আমরা মনে করি। আমাদের হয় না, সম্ভব না হওয়া। তো ডেমোক্রেসি বলেই থাকবে না কোনো কিছু। আজকে বাংলার ডেমোক্রেসি এই জায়গায় পৌঁছে গেছে, কারণ এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বসূরিদেরকে আমি বেশি দোষ দিই। তারা বলে শ্রেণী শত্রু। রাজনীতিতে কেউ শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতিদ্বন্দ্বী হতে পারেন, শত্রু নন। শত্রু কেন হবেন? সিপিএম আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে। যে বড় লোক, তার সাথে তার শ্রমিকের দাবি দাওয়া নিয়ে লড়াই থাকতে পারে, শত্রু হতে পারে না। সেজন্য আমাদের আইডিওলজিতে বলে দেশের জন্য করব কাজ, কাজের জন্য পুরো দাম। এই ফর্মুলাতে আমরা চলি। আমাদের যে শ্রমিক সংগঠন যারা আমাদের আইডিওলজি নিয়ে কাজ করে, বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, কিন্তু যারা আমাদের আইডিওলজির একটি জায়গা আছে যেখান থেকে তারা শ্রমিক সংগঠন চালান, তারা এই আইডিওলজি নিয়ে কাজ করেন। দ্বন্দ্ব নয়, ভেঙে দাও, গুড়িয়ে দাও, না, সবাই মিলে সৃজন করব। প্রতিবাদ যদি জানাতে 1 ঘন্টা বেশি কাজ করে প্রতিবাদ জানাবো, এটাও পদ্ধতি হতে পারে। ভেঙে দেওয়া, বন্ধ করে দেওয়া। আমি যখন কলকাতায় প্রথম পড়তে এসেছিলাম কলেজ ডেজে, তখন আমি মনে আছে সুলেখা কোম্পানি ছিল যাদবপুরে, ওখানে আমি মেসে থাকতাম। সকালবেলা করে চা খেতে যেতাম। ওই সুলেখার প্রাচীরের ধারেই ছোট ছোট সব ঘুমটি হয়ে উঠেছিল। তখন লক্ষ্য করতাম, তখন সিপিএম আমল, সুলেখা বন্ধ, শ্রমিক বন্ধ, ওই সিটুর অফিসটা খোলা আছে। এটাই হবে, যখন আপনি ভেঙে দাও, গুড়িয়ে দাও যাবেন, গুড়ি দেওয়াতে যাবেন, তখন সৃজন হবে না কোনো কিছু, শুধু ধ্বংস হবে। একদমই তাই। আমরা একটু পডকাস্টের শেষে মানুষ সুকান্তবাবুকে একটু জানতে চাই যে আপনি একটু যদি আপনার সম্পর্কে অল্প করে বলতেন, যে আপনি রাজনীতিতে কিভাবে এলেন, কিভাবে শুরুর দিনগুলো ছিল, আর সেই একটা মধ্যবিত্ত পরিবার থেকে আজকে
মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়া, সেন্ট্রাল মিনিস্টার, এটা একটা বিশাল বড় ব্যাপার। জীবনে কি কি পরিবর্তন এলো আপনার? না দেখুন, সেরকম তো কিছু আমি মনে করি বলার মতো নেই। না, অনেকে জিজ্ঞেস করে মন্ত্রী হয়ে কেমন লাগে। আলাদা কিছুই লাগে না, একই রকম ব্যাপার। হ্যাঁ, এ তো পরিবর্তনশীল, আজ আছে কাল থাকবে না, আমি সবাই জানে এটা। এবং এইভাবেই কাজ করা উচিত, যে যেটা আমার এখন আছে, আমি সারা জীবন সাংসদ থাকবো তাই হয় নাকি? হবে না এটা। হয় আমি হারবো, না হয় কেউ আসবে নতুন আমার জায়গায়, এটাই হবে, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নেওয়া ভালো। তো আমি দেখেছি, দেখুন আমার জীবনে যখন যেটা এসেছে তখন সেটাকে আমি ভালো করে করার চেষ্টা করেছি। কোনো জায়গায় সফল হয়েছি, কোনো জায়গায় হয়তো অসফল হয়েছি। আমি 100% পারফেক্ট তো নই, কোনো মানুষই হয়তো হয় না, আমি সেটাতে বিশ্বাস করি। অনেকে মেগালোম্যানিয়াক হয়, তারা ভাবে তার মতো কেউ ছবি আঁকতে পারে না, তার মতো কেউ বই লিখতে পারে না, তার মতো কেউ কবিতা আবৃত্তি করতে পারে না, তিনি সব পারেন। আমি বিশ্বাস করি না যে আমি সব পারি। আমি বিভিন্ন লোকের কাছ থেকে শুনি, জানি, বোঝার চেষ্টা করি। যেরকম বললাম, রাধিকাপুর মতো ছোট একটা গ্রাম থেকে আমার চলা শুরু হয়েছিল। তারপরে একটু বড় হয়ে বালুরঘাটে চলে আসা, মানে যখন একটু বড় হলাম, পড়াশোনা শুরু বালুরঘাটেই বড় হয়েছি। তারপরে মাঝে কলকাতায় এসেছিলাম, 1 বছর থেকে আমার পারিনি আমি এখানে থাকতে, কারণ ওই বাসে যাওয়া আসা অভ্যেস ছিল না, মফস্বলের ছেলে। আবার ফিরে গেলাম বালুরঘাট, ফিরে গিয়ে বালুরঘাট কলেজে ভর্তি হলাম, পড়াশুনো অনার্স কমপ্লিট করলাম, করে মাস্টার ডিগ্রি করলাম। মাস্টার ডিগ্রি করে আর 5টা বাঙালি মধ্যবিত্তের মতো বিএড করতে গেলাম। এসএসসি দিলাম, এসএসসিতে চাকরি পেলাম, নেট কোয়ালিফাই। কত সালে এটা? আমার এসএসসি চাকরি পেয়েছিলাম 2007 সালে। 2007 সালে এসএসসিতে চাকরি করে স্কুলে মাস্টারমশাইগিরি করতাম, তখন বাড়িতে কাছেই একদম স্কুল ছিল। 1 বছর 3 মাস স্কুলে চাকরি করলাম, তখন আমি নেট কোয়ালিফাই করে গেছি। তো ইন্টারভিউ দিচ্ছি, 2টো ইন্টারভিউ দিলাম, গভর্নমেন্ট কলেজে চাকরি পেলাম, পিএসসির মাধ্যমে, পাবলিক সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিয়ে দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পড়ালাম। তখন গোর্খাল্যান্ড আন্দোলন চলছে, তখন লোকসভা ভোট হয়েছিল। আমি সেই লোকসভা ভোটে প্রিজাইডিং অফিসারের ডিউটিও পালন করেছি। 2009? হ্যাঁ, ওটা 2009 হবে সম্ভবত। আমি 2008 সালে দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পড়াতে, ওখানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন লেকচারার বলা হতো, সেই সময় আমি ঢুকি। তারপরে শিলিগুড়িতে আসি ট্রান্সফার হয়ে, ওখানে নতুন একটি কলেজ খোলে 2011 সালে। তারপরে 11 সাল থেকে আমি প্রায় ওখানে 3 বছর থাকি, 13 শেষ পর্যন্ত। তারপরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেখানে ঢুকি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েও সেখানে 19 অবধি চাকরি করার পর তারপরে আমি লোকসভাতে ইলেক্টেড হই 19 সালে প্রথমবারের জন্য। তারপরে যখন যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব করছি, এখনও যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করছি। এতদিন রাজ্য সভাপতি ছিলাম, তো রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছি। এখন পার্টি যে দায়িত্ব দিচ্ছে, রাজ্য সভাপতি থেকে যাওয়ার পরে অনেক দায়িত্ব দেয় পার্টি, তো সেই দায়িত্বগুলোকে পালন করা, বাংলার মানুষের আওয়াজ, বাংলার মানুষের অসুবিধে সুবিধে, এগুলো সব জায়গায় তোলা, রাস্তায় থাকা, এই সরকার যে চলছে সেই সরকারের বিরুদ্ধে আওয়াজ ওঠানো, মানুষের, বিরোধী দলের যেটা কাজ, মানুষের আওয়াজকে তোলা, গোটা দিনের একটা ব্যস্ততার। লাস্ট প্রশ্ন বললেও আমার একটা লাস্ট প্রশ্ন খুব ইন্টারেস্টিং, এটা সত্যি লাস্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি বেশ কিছুটা কাছ থেকে, অন্তত আমরা যাকে টিভিতে দেখি সেই নরেন্দ্র মোদী মানুষটিকে সামনে থেকে দেখেছেন। উনি একটা, কেউ মানুক না মানুক, ভারতবর্ষের বুকে ইতিহাস, 100 বছর বাদে ওনার নাম নিয়ে চর্চা হবে। কি এমন দেখলেন মানুষটার মধ্যে যে এই স্তরে একটা লোক নিজেকে নিয়ে যেতে পারলো? আমি প্রথমে যে প্রশ্নটার উত্তর দিয়েছিলাম না, পেশেন্ট হেয়ারিং, নরেন্দ্র মোদী উনি এখনও, আপনি যদি নতুন আইডিয়া নিয়ে যান, উনি অনেকক্ষণ ধরে শোনেন, কথা বলেন কম, প্রথমে কথা বলেন না, উনি শোনেন, আপনাকে শুনবেন। এইটা হচ্ছে ওনার বিরাট বড় গুণ। আর দেশের প্রতি, নিজের কাজের প্রতি অকৃত্রিম নিষ্ঠা, এই পরিমাণ নিষ্ঠা, এই বয়সে এসেও, এত কিছু পাওয়ার পরেও আরও কিছু করার খিদে, আরও নতুন কিছু করার জন্য। ওনার তো সংসার নেই, ছেলে মেয়ে নেই, কারোর জন্য তো কিছু রেখে যেতে পারবেন না, কিন্তু দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের আগামী যুব সমাজের জন্য। এবং ওনার লক্ষ্য, ভারতবর্ষকে উনি যে লক্ষ্য দিয়েছেন 2047 সাল, বিকশিত ভারত। উনি তো থাকবেন না সেই সময়, আশা করি অনেক বয়স হয়ে যাবে, ভগবান করে বেঁচে থাকুন উনি, কিন্তু বাস্তবিকতা বলেন যে উনি হয়তো থাকবেন না। কিন্তু উনি সেই স্বপ্নকে সামনে রেখে সমানে প্রয়াস করে যাচ্ছেন। আমি প্রথমে একটা তথ্য দিয়েছিলাম, আরেকটি তথ্য দিই। এখনও পর্যন্ত 24টি দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার দেশের হাইয়েস্ট অর্ডার, ঘানা রিসেন্টলি হাইয়েস্ট অর্ডার দিয়েছে। তো এটা তো বিরাট বড় অ্যাচিভমেন্ট, এবং সেই অ্যাচিভমেন্টটা শুধু নরেন্দ্র মোদীর নয়, ভারতবর্ষের 140 কোটি মানুষের অ্যাচিভমেন্ট। এবং
আপনি মুসলিম ভোটের কথা বললেন না, এখানে শেষে আমি শুধু এটাই বলি, যারা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আরবের বিভিন্ন কান্ট্রি আছে, আরব ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি আছে, আরব ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আছে। তারা নিজেদেরকে সুপিরিয়ার মুসলিম মনে করে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলিমদেরকে তারা একটু ইনফিরিয়ার মনে করে তাদের দৃষ্টিতে। তো তারা যদি নরেন্দ্র মোদীকে বুঝতে পারে, আমার মনে হয় আজ না হয় কাল ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদীকে বাংলার সংখ্যালঘু সমাজও বুঝবে, যেরকম ঠিক এমন গুজরাটে বুঝছে, আসামে বুঝতে পেরেছে। আসামে এবার আমরা একটি সিট আমরা বরাক উপত্যকায় জিতেছি লোকসভাতে, যেখানে 50% উপরে মুসলিম ভোট আছে, প্রায় কাছাকাছি সেখানে ভোট আছে। সেই ভোট আমরা এবার বিজেপি জিতেছে সেখানে, এবং সেখানে কিন্তু র্যাগিংয়ের কোনো অভিযোগ নেই, রিগিংয়ের কোনো অভিযোগ নেই, যে বুথ লুট করে বিজেপি জিতে গেছে সে অভিযোগ নেই। প্রমাণ না হওয়া তো পরের বিষয়, আমাদের বিরোধী দলও বলেন না যে আমরা করেছি সেটা। তো মাইন্ডসেটস চেঞ্জ হচ্ছে, আগামী দিনে চেঞ্জ হবে। আমি সেই জন্য শিক্ষিত যুব সমাজ যারা আগামী দিনে সামনে বাংলাকে তথা ভারতবর্ষকে নেতৃত্ব দেবে, আমি তাদেরকে বলবো যে আসুন পজিটিভ রাজনীতিতে অংশগ্রহণ করি। বাংলা কোথায় যাবে আগামী দিনে? ভারত তো বিকশিত ভারত হবে, কিন্তু ভারতের ইন্টেলেকচুয়াল রাজধানী, কালচারাল ক্যাপিটাল অফ দিস কান্ট্রি, তা হচ্ছে বাংলা। সেখানে বাংলা কোথায় থাকবে? সেই বাংলা কোথায় থাকবে? বাংলা যদি পিছিয়ে পড়ে তো আমরা বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। বামফ্রন্টের আমলে আমরা চিৎকার করতাম, বঞ্চিত, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, মানছি না, মানব না। এখনও একই কথা বলছি, কতদিন বঞ্চিত বঞ্চিত করব? তো আমাদের মনে হয় সেই জায়গা থেকে বেরিয়ে এসে মহান ভারতবর্ষের তৈরি, যে ভারতবর্ষ মহান ছিল, গোটা পৃথিবীর মানুষ আসতেন এই ভারতবর্ষে, ধর্নাঢ্য হওয়ার জন্য আসতেন, মানে রোজগার করে বড়লোক হওয়ার জন্য আসতেন। সে লর্ড ক্লাইভ থেকে সবাই কিন্তু ভাগ্য অন্বেষণে এখানে এসেছিলেন, বা ভাস্কো দা গামা থেকে শুরু করে সবাই। তো এই ভারতবর্ষ আবার মহান হবে। কবির ভাষায় যেটা আমরা বলি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে লবে, এবং সেক্ষেত্রে বাংলাকে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ আসন নিতে হবে, এবং আমরা সেটা নিতে পারবো যদি সঠিক পথপ্রদর্শক থাকে এবং সঠিক প্ল্যান। ওই কথাটা আবার ফিরে আসে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। হ্যাঁ, কিন্তু এটা এই মুহূর্তে কিন্তু সত্য নয়, আমি বলছি। এই মুহূর্তে কিন্তু আমরা সত্যি পিছিয়ে যাচ্ছি, এবং সেটা বাংলার গবেষণা থেকে শুরু করে সব কিছু দেখলে কিন্তু প্রতীয়মান হয়, খুব স্পষ্ট। যারা একটু ওয়াকিবহাল তারা কিন্তু, এবং কত যে শিক্ষিত বাঙালি যুব সমাজ আউট অফ স্টেট থাকছে। আপনি সল্টলেকে যান, দেখবেন বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে, কারণ শিক্ষিত বাঙালি সব ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। কি হবে এরপরে? এবার তো সব জায়গায় জেরিয়াট্রিক কেয়ার শুরু করতে হবে, যে শুধু বাংলাতে বৃদ্ধ মা বাবারাই পড়ে থাকবে। শিক্ষিতরাও চলে যাচ্ছে, যারা কম শিক্ষিত, অশিক্ষিত বলবো না, কম শিক্ষিত, লেবারের কাজ করে, প্লাম্বারের কাজ করে, তারাও আমাদের রাজ্যে থাকতে পারছে না। রিসেন্টলি গত লোকসভা নির্বাচনের আগে এস আলুওয়ালিয়া, তার বর্ধমানের দুজন আদিবাসী, তারা সাউথে গেছিলো ধান লাগানোর কাজ করতে, তারা মারা যায় সেখানে, সম্ভবত সর্পদংশনে বা এই ধরনের কোনো কারণে। উনি বডিটা ফেরত নিয়ে এসেছিলেন আমাদের গত লোকসভা নির্বাচনের আগে, তখন উনি সাংসদ ছিলেন। তাহলে দিস ইজ দ্য অ্যাকচুয়াল পজিশন অফ বেঙ্গল, যে ধান লাগানোর কাজ করতে অন্য রাজ্যে যেতে হচ্ছে। অনেকে বলবেন যে 100 দিনের কাজ নেই তাই যাচ্ছে, কিন্তু 100 দিনের কাজ কাদের জন্য? আপনি দেখবেন তো 100 দিনের কাজ, মানে MGNREGS যখন কংগ্রেস আমলে এটাকে আনা হয়েছিল, কাদের জন্য আনা হয়েছিল? যারা বাড়ির থেকে দূরে যেতে পারবে না তাদের জন্য, যাদের উপায় নেই তাদের জন্য। আপনার এখানে ইন্ডাস্ট্রি থাকবে না, কাজ থাকবে না, মানুষ ধান লাগাতে অন্য রাজ্যে যাবে। এই পরিস্থিতি বাংলার হচ্ছে, এটা দূর হওয়া প্রয়োজন, এবং আমার মনে হচ্ছে সময় চলে এসছে। ভূমিষ্ঠ হওয়ার সন্তান, নতুন সন্তান ভূমিষ্ঠ হবে, নতুন সরকার তৈরি হবে, এবং তার মাধ্যমে বাংলার আবার উত্তরণ ঘটবে। অবশ্যই আপনার সাথে পডকাস্টটা সেই ছোট গল্পের মতোই হয়ে রইল, যে শেষ হইল না শেষ। তবে আশা করি ভালো লাগলে আপনি পরে আরেকবার আমাদের এখানে নিশ্চয়ই সময় দেবেন, আপনাদের প্রশ্নগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে মন্ত্রী মহাশয়কে অনেক কষ্ট করে আনাতে আর এর বেশি আটকাতে পারছি না। অনেক অনেক ধন্যবাদ। আজকে না চাইতেও এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আসিব ফিরে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।